নতুন পুরান সব সুন্দরীদেরকে বিটিএস ওটিসিবল ফ্যামিলি ড্রামাতে স্বাগতম। এই যে সুন্দরীরা এক টান দিয়ে ড্রামা এন্ড করে ফেলো কেন? টানাটানি না করে পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ সুন্দরীরা, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, সো বিনোদনকে বিনোদন হিসেবে নিবে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য। তুমি না আমাকে ভালোবাসতে, তাহলে আমার সাথে এমন করছো কেন? ওই যে বললি তোকে ভালোবাসতাম, মানে অতীতে, এখন বর্তমানে বাসি না, তাই। কেন বাসো না? লজ্জা বলে একটা কথা আছে, জানিস তো? তোর কি সেটা নেই? এইসব কি বলছো জাঙ্কুক? তোমাকে চিনতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি এই জাঙ্কুককে চিনি না। তোকে চিনতে বলছে কে? তুমি আমার জাঙ্কুক হতেই পারো না, কারণ আমার জাঙ্কুক কখনো আমাকে অসম্মান করে কথা বলেনি। সেটাই ছিল বেচারার মস্ত বড় ভুল। সে তো জানতো না আজকাল সম্মান দিলে ভালোবাসার মূল্য থাকে না। নিজেকে নিজেই বেচারা বলছো? তো কি বলবে তুই? আমি তোমাকে কিছু বলতে চাই, প্লিজ মাথা ঠান্ডা করে বসো। ঠান্ডা তো আমি করবই, তবে মাথা না, অন্য কিছু। ছি জঙ্কুক ছি, এত ঠোঁটকাটা হয়েছে তুমি, ভাবতেই লজ্জা লাগছে। তোমার এই লজ্জাকে 3 গুণ বাড়িয়ে দিচ্ছি বউ, কাছে আসো। এরপর জঙ্কুক তের সাথে দুষ্টু কাল্লা ইমোজি মার্কা ভালোবাসা আদান প্রদান করে। শান্তির সাথে ক্লান্তও লাগছে বউ। তোমাকে যতটা দুর্বল ভেবেছিলাম ততটাও দুর্বল নাও তুমি। আমার সবটুকু এনার্জি শেষ করেই ছাড়লে। জঙ্কুকের কথা শুনে তের যেন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আমাকে যেহেতু এতই ঘৃণা করো, তাহলে বিয়েটা কেন করলে? 2 বছর যেভাবে আমি তিলে তিলে তোর অনলে পড়েছি, ঠিক সেভাবে তোকেও পুরাবো, তাই। তুমি কেন আমার কথা শুনতে চাইছো না জাঙ্কুক? প্লিজ একটাবার আমার কথা শোনো, কি হয়েছিল আমার সাথে? তুই কি টাকা দিয়ে আমাকে কিনে এনেছিস যে তোর কথা আমি শুনবো? এখন শুনতে চাচ্ছ না তো দেখো, পরে তোমাকে আফসোস করতে হবে। আফসোস? এই শব্দটা ছিল 2 বছর আগের বেচারা জাঙ্কুকের জন্য, আমার জন্য না। সো আমাকে এসে ফালতু কথা বলে দুর্বল করতে পারবি না। জাঙ্কুক তুমি। জাঙ্কুককে দুগাল চেপে ধরে বলে, একদম চুপ। তোর ওই বেঈমান মুখে আমার নাম নিবি না, আর আজকের পর থেকে আমাকে আপনি করে বলবি, না হলে তোর ফ্যামিলির কাউকেই খুঁজে পাবি না। আপনি ওদের কিছু করবেন না, আমি আপনার সব কথায় রাজি আছি। রাজিটাকে হতেই হবে, কারণ আমি তোর জন্য না বলার অপশন রাখবো না। সবকিছুর মধ্যেই তোকে হ্যাঁ বলতে হবে, এতে তোর ইচ্ছে থাকুক বা না থাকুক, আই ডোন্ট কেয়ার। এখন যা, নিজেকে পবিত্র করে আয়। আমার আবার অপবিত্র জিনিসের প্রতি আকর্ষণ বেশি লাগে। তে বিছানা থেকে উঠে গলায় জঙ্কুকে দেওয়া লাভ বাইটগুলো লুকিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। জঙ্কুক পিছন থেকে বলল, দুষ্টু রমণীদের ন্যাকামি আমার কাছে নিম পাতার মতো তেতো লাগে। গলায় আমার দেওয়া লাভ বাইটগুলো লুকাচ্ছিস কেন? বাহিরের মানুষের কাছে নিজেকে সত্যি প্রমাণ করতে চাস? এবার আর তুই চুপ করে থাকতে পারলো না, তাই ফোঁস করে বলেই ফেললো, এগুলো লাভ বাইট না শয়তান, এগুলো হচ্ছে আমার জন্য তোর দেওয়া জখম। জঙ্কুক বিছানা থেকে উঠে এসে তার গলায় চেপে ধরে বলে, তোর সাহস দেখলে আমার গায়ে জ্বালা ধরে। এত কিছুর পরও তুই কোন মুখে এত বড় বড় কথা বলিস দুষ্ট রমণী? কারণ আমি জানি আমি কোনো পাপ করিনি, কোনো অপরাধ করিনি। ও আচ্ছা, এই কথা। আপনি যদি এত নিষ্পাপ হয়ে থাকেন, তাহলে সেদিন পালিয়েছিলেন কেন ম্যাম? সে কথাটাই তো তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো এখন অমানুষ হয়ে গেছো। আমার কোনো কথাই তোমার এখন আর ভালো লাগবে না, সবই মিথ্যে মনে হবে। মনে মনে কি নাটক সাজাচ্ছিস দুষ্ট রমণী? যতই নাটক সাজাস না কেন, তোর জন্য পালাবার কোনো রাস্তা আমি রাখিনি। বলে জঙ্কুক নিজের পার্সোনাল রুমে চলে যায়। আর এতক্ষণ সে যে রুমে ছিল, এটা শুধু তের রুম, যেখানে জঙ্কুক তের সাথে দুষ্টু কাজ করার জন্য একান্তভাবে বানিয়েছে। তে ফ্রেশ হয়ে নিজেকে স্বাভাবিক করে নিচে যায়, কারণ তার অনেক খিদে পেয়েছে। নিশ্চয়ই জঙ্কুক তো নিজের চাহিদার খিদে মিটিয়ে চলে গেছে। মেয়েটা খেয়েছে কিনা একবারও জিজ্ঞাসা করেনি। এ কি, তুমি এত রাতে এখানে কি করছো? আসলে শাশুড়ি মা, আমার। কি তোমার? এই সংসারে চাবি চাই, তাই তো? না, আমার এসব কিছুই লাগবে না। তাহলে কি লাগবে? আমার ছেলের অসম্মান? মা, আপনি অন্তত আমাকে একটু কিছু বলার সুযোগ দিন প্লিজ। আমি যে ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছি মিথ্যে অপবাদের দায়ী। এখন অনেক কষ্ট হচ্ছে তোমার, তাই না? এবার চিন্তা করো, 2 বছর আগে আমার ছেলের কতটা কষ্ট হয়েছিল। তুমি মেয়ে বলে সহজেই কাটতে পারো, আর ও ছেলে বলে কাটা পারন। কতটা কষ্ট বুকে জমা করে 2টা বছর ছেলেটা নিজের সাথে লড়াই করেছে। মা, আমাকে মা দেখে আমার মন গলাতে পারবে না তুমি। কেন এসেছিলে বলো? এমনি ঘুম আসছিল না, তাই। তে নিজের রুমে চলে যাচ্ছিল, তখনই জিন পেছন থেকে তার হাত ধরে বলে, তোমাকে ভাতে পারবো না, এতটাও মনুষ্যত্বহীন হয়ে যায়নি। এসো খাবে। আমার খিদে নেই শাশুড়ি মা। শোনো মেয়ে, এই দিনটা আমার জীবনেও এসেছিল, তাই খিদে নেই বলে নিজের আত্মাকে কষ্ট দিয়ে চলে যাওয়ার কোনো মানেই হয় না। এরপর জিন তাকে নিজের হাতে খাইয়ে দেয়। তে বুঝতেই পারছে না এটা ভালোবাসা নাকি মনুষ্যত্বের দায় মেটানো। রাত প্রায় 3টার দিকে জঙ্কুকের ঘুম ভেঙে যায়। সাথে সাথে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বের হয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ায়। জঙ্কুকের বুকে নখের আঁচড়ের অনেকগুলো দাগ লাল হয়ে আছে। হঠাৎই মনে পড়লো, তে তো সারাদিন কিছু খায়নি, রাতে তো খাওয়ার সুযোগ হয়নি। মেয়েটা ঠিক আছে তো? বলে জঙ্কুক তাড়াহুড়ো করে তার রুমে যায়। তে গুটি মেরে ঘুমিয়ে আছে, বলতে গেলে বাচ্চাদের মতো হয়ে ঘুমায়। জঙ্কুক তার এভাবে ঘুমানো দেখে মুচকি হেসে কাছে যায়, কপালে আলতো করে চুমু এঁকে চুলে হাত বুলাতে বুলাতে বলে,
আমি তো তোমাকে এভাবে চাইনি বউ। তুমি কেন আমাকে এতটা কঠোর হতে বাধ্য করলে বলো? 2 বছর আমি তোমাকে হারিয়ে পড়েছি, আর এখন তোমার চোখে আমার জন্য ভালোবাসা ছাড়া ভয় দেখলে যে একেবারে মরেই যাব। তোমার জন্য আমার ভালোবাসা কখনোই কমবে না, কিন্তু তুমি সেটা দেখতেও পাবে না। বিনা কারণে তুমি আমাকে কষ্ট দিয়েছো, তার জন্য তোমাকে অবশ্যই শাস্তি পাওয়া উচিত, না হলে নিজের সাথে বেইমানি করা হবে। আমাকে ছেড়ে যাওয়ার কারণ যেটাই হোক না কেন, তুমি আমাকে একবার বলতে তো পারতে। কেন বলনি তুমি? তের ঘুম বরাবরই খুব পাতলা, একটু জোরে বাতাস বইলেই উঠে যায়। এতক্ষণ জঙ্কুকের বলা সব কথাগুলোই তে শুনতে পায়। তোমাকে কিভাবে বোঝাবো জঙ্কুক, পরিস্থিতি সবসময় এক থাকে না। যদি তোমাকে বলার সুযোগ থাকতো তাহলে সবার আগে তোমাকেই জানাতাম। বেশ কিছুক্ষণ জঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে নিজের মতো ঘুমিয়ে পড়ে। সকালবেলাতে বাগানে মন খারাপ করে বসে আছে। জঙ্কুক ঘুম থেকে উঠে তেকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়। তুমি এটা করতে পারো না তে। এবার যদি পালিয়ে যাও তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। জঙ্কুক তাড়াহুড়া করে বিছানা থেকে নেমে তেকে খুঁজতে লাগলো। হঠাৎ করে নিজের পায়ে নিজেই আটকে পড়ে যাচ্ছিল। তখনই তে এসে জঙ্কুকে শক্ত করে ধরে বলে, ঠিক আছেন তো আপনি? কেন, ঠিক না থাকলে তুই ঠিক করে দিবি? আমি নিজেই তো ঠিক নেই, আপনাকে কিভাবে ঠিক করব? এতক্ষণ কোথায় ছিলি? ভালো লাগছিল না তাই বাগানে গিয়েছিলাম। আমাকে না বলে গেলি কেন? আপনি ঘুমাচ্ছিলেন তাই ডাকিনি। এরপর থেকে আমাকে না বলে কোথাও যাবি না। এখন আমাকে হারিয়ে ফেলার ভয় পান? ভয় আমি না, তুই পাবি। আপনাকে? অফিসে কাজ আছে, তোর সাথে ফালতু বেচাল মারার সময় আমার নেই। আমার তো আছে। তাহলে বসে বসে মুড়ি খা আর নিজের সাথে বেচাল মার শালি। নতুন নতুন গালিও শিখেছেন দেখছি। শুধু নতুন গালি না, আরো অনেক কিছুই শিখেছি, দেখাবো আস্তে আস্তে। এখন সর সামনে থেকে। জঙ্কুক ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখনই তে বলে, আচ্ছা আমাকে হারিয়ে ফেলার যে এত ভয় পান, যদি আমি মারা যাই তাহলে কি করবেন? তো দাদা শ্বশুরের কবরস্থানে মাটি চাপা দিয়ে আসবো শালি। বলেই জঙ্কুক ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। পাগল কোথাকার, আগের মতোই আছে, শুধুমাত্র স্বভাবে একটু অশ্লীলতা যোগ হয়েছে। তাই রুমটা সুন্দর করে গুছিয়ে নাস্তার টেবিলে যায়। দিন আগে থেকে ছেলের জন্য দুপুরে খাবার দিয়ে সকালে নাস্তা টেবিলে সাজিয়ে রেখেছে। মা, আপনার হাতের কাজ অনেক সুন্দর হয়েছে, পান দিতে হবে না। কিসের অনুমতি চাই সেটা বলো। তার মনের কথা জিন বুঝতে পেরেছে বলে তে খুশিতে জিনকে জড়িয়ে ধরে গালে একটা কিস করে দেয়। আর এটা জঙ্কুক সিঁড়ি থেকে দেখে ফেলে। এই আস্তে, আমার মায়ের জন্য বাবা আছে, তোমার জন্য আমি। কিস করার হলে আমাকে করো। আমার মায়ের ইজ্জতের 12টা কেন বাজাচ্ছ? মানুষ জানতে পারলে তো আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলবে। এই থামুন তো আপনি, একবার বলা শুরু করলে থামতেই চান না। ট্রেনের মতো চলতেই থাকে আপনার মুখ। ভবিষ্যতে আমাদের যেন দ্বিতীয়বার না হয়। এখন বলো, মতলবটা কি তোমার? মা, আমি আপনার অগোছালো ছেলের দায়িত্ব নিতে চাই। মানে কিসের দায়িত্ব? এই যে আপনি সকাল সকাল কষ্ট করে উঠে ওনার জন্য নাস্তা বানান, আবার দুপুরের খাবারটাও রান্না করেন। কত কষ্ট হয় আপনার। যদি এগুলো আমাকে করার অনুমতি দিতেন। অনুমতির কি আছে? তোমার স্বামী তুমি দায়িত্ব পালন করতেই পারো, তবে কয়েকটা দিন পরে করো, না হলে বাইরের মানুষ জানতে পারলে আমার নামে বদনাম করে বেড়াবে। এমনিতেও তোমার জন্য। জিন বাকিটা বলল না, কারণ জঙ্কুক এখানে দাঁড়িয়ে আছে। যদি ছেলে কষ্ট পায়। ও মাই এল্ডার জাহার, তুমি সে আমি হোমে কাম করে ফেলেছি। আরে ইয়ঙ্গি যে, এত দেরি হলো কেন? বিয়ে তো কালই হয়ে গেছে। তাতে হোয়াট হয়েছে, নাও আমরা আবার প্রোগ্রাম করব। আচ্ছা সে না হয় করা যাবে। এখন বল, তোর ছেলে আর বৌমা কই? আমি চলে এসেছি আন্টি ইন ল। মারে, হয়তো ফুপি বল, না হয় শুধু চাচি বল, তাও আন্টি ইন ল বলিস না, শুনতে খারাপ লাগে। ও না আন্টি ইন ল, এত হাইপার হচ্ছেন কেন? যাকে কি আসে যায়, কথা বুঝতে পারলেই হলো। কি বলো জঙ্কুক ডি? ওইটা জঙ্কুক ডি হবে না, ইয়োনো ডি হবে ভাবি। অন্যের স্বামীকে ডি বলা বন্ধ করুন, না হয় আপনার জীবনের ই হয়ে যাবে। এই হারামিটা কি ই মানে আমার জীবনের ইন্ড বোঝাতে চাইলো নাকি? আমি ডি মানে ডেঞ্জারাস বোঝাতে চেয়েছি তোমাকে, অন্য কিছু না। আমিও এটাই বলেছি আপনাকে ভাবি। এই জঙ্কুক, আমাকে একদম ভাবি ডাকবে না বলে দিলাম। তো কি ডাকবো? মায়ের পেটের বোন? মায়ের পেটের বোন ডাকার যেহেতু এত ইচ্ছে, তাহলে তোমার পাশে যে দাঁড়িয়ে আছে তাকে ডাকো। জঙ্কুক এতক্ষণ ভাবি হিসেবে মজা করলেও কথাটা শোনার পর নিজেকে আর ধরে রাখতে পারেনি, তাই লিসার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে বলে, ও আমার বোন না, বউ হয় বউ। ওকে নিয়ে কোনো রকমের বাজে কথা বললে তোর মুখ মুখের জায়গায় থাকবে ঠিকই, কিন্তু কথা আর বের হবে না বলে দিলাম। এরপর জঙ্কুক দুপুরের খাবারটা না নিয়েই অফিসে চলে যায়। কেন যে পাকনামি করিস? জঙ্কুক তো আগের মতো নেই, সেটা তো জানিস। আমার কি দোষ ছিল ফুপ্পি? কেউ জানুক বা না জানুক, তুমি তো সবই জানো। বলে লিসা গালে হাত দিয়ে রুমে চলে যায়। শাশুড়ি মা, ভাবি কি জানার কথা বলে গেল? সময় হলে নিজেই জানতে পারবে। তোমাকে শুধু এতটুকুই বলি, তুমি একটু সাবধানে থেকো, বিশেষ করে লিসার থেকে। এমন কথা বললেন কেন? বান্টু তার ভাইয়ের খাবারটা রেখে গেছে, দিয়ে আয় তো। বলে জিন চলে যায়। তোমাদের বলে রাখি, লিসা হলো জিনের ভাইয়ের মেয়ে, জঙ্কুকের মামাতো বোন। এই কাস্টমার কা দুষ্টু জঙ্কুকের জন্য
লাস্ট কবে পেট ভরে ভাত খেয়েছি ঠিক মতো মনেও করতে পারি না। বান্টু, আমিও যাব তোমার সাথে। না ভাবি, আপনি এখানেই থাকুন। স্যার জানতে পারলে আমার বেতন কেটে নিয়ে যাবে। তোমার বেতন কেন কাটবে? ওই কাজটা জঙ্কুকের কাজই হলো আমার বেতন কাটা। অফিসে বসে বসে এটাই করে। আচ্ছা, তোমার স্যারকে বলবো আমি তোমাকে নিয়ে গেছি, এখন চলো। জঙ্কুক সকাল থেকে কাজ করছে, একটুর জন্য বসে আরাম করার চিন্তা করছে না। বিয়ে করার কারণে অনেক কাজ জমে গেছে। জঙ্কুক নিজের কাজ নিজেই করতে বেশি পছন্দ করে, তাই জমে আছে। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। স্যার, একা একা বিয়ে করে খেয়ে ফেললেন, আমাদের একটু বললেন না? জঙ্কুক ফাইলের দিকে চেয়ে উত্তর দিল, সব জায়গায় সবাইকে মানায় না। অপমান কেন করছেন স্যার? ভুলে যাবেন না আমি আপনার জীবন বাঁচিয়েছি। এর জন্যই তো এখন আমার সামনে দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছ, না হয় কোন বস্তিতে পড়ে থাকতে কে জানে। স্যার, আপনি একটা বিয়ে করেছেন তো কি হয়েছে? আমার কোনো সমস্যা নেই, আমি এখনো আপনাকে বিয়ে করতে রাজি আছি। জঙ্কুক এবার আর বসে থাকতে পারলো না, চেয়ার থেকে উঠে এসে মেয়েটির গালে থাপ্পড় বসিয়ে দিল। মানবতার খাতিরে তোকে চাকরি থেকে বের করে দিলাম না, আজকের পর থেকে আমার অফিসে আর আসবি না, বাবার অফিসে কাজ করবি। এখন যা, না হয় আরেকটা থাপ্পড় খাবি। আজকে কি থাপ্পড় দেয় নাকি? এই জঙ্কুক বেটা থাপ্পড় মারতেছে কেন? কিছুক্ষণ পর তে আর বান্টু অফিসে আসে। বান্টুর এক পাওয়ায় তেকে জঙ্কুকের কেবিন দেখিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। স্যার, আসবো? জঙ্কুক চেয়ারটা উল্টো দিকে ঘুরিয়ে বসেছিল, তাই তেকে দেখতে পায়নি, ওইভাবেই বলল, এতই যখন তার বিয়ের সাজ জাগছে, তাহলে তার বাবা মাকে গিয়ে বল বস্তির কোনো ছেলের সাথে বিয়ে দিতে। বিয়ের সব খরচ তার জঙ্কুক আব্বা দিবে। ছি জঙ্কুক ছি, তুমি নিজেকে আমার আব্বা মনে করো? কি ব্যাপার, গাড়ির রং সাইড আসলো কিভাবে? বলে জঙ্কুক চেয়ার ঘুরিয়ে সামনে তাকায়। এই রে, এটা তো দেখছি আমার দুষ্ট রমণী, ও এখানে আসলো কিভাবে? লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। তুমি যেহেতু আমাকে মেয়ে মনে করো, তাহলে কেন বিয়ে করলে? এই হলো তোদের স্বভাব, বোঝাস কম, বলস বেশি। হ্যাঁ, আমি আব্বা বলেছি, কিন্তু তোকে না। এই অফিসে আমার একটা মেয়ে আছে, ওকে। তুমি আগে থেকেই বিবাহিত ছিলে? আরে না, ও আমার পাতানো মেয়ে। তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? আরে বোকা, আমি তো বললামই ও আমার। যাক, বাদ দে, তুই এখানে কেন? আপনি তো ওদিকে খাবার না নিয়ে চলে এসেছেন, তাই আমি। বান্টুর বাচ্চা, এদিকে আয়। আমি বান্টুর বাচ্চা না, নান্টুর বাচ্চা। স্যার, আমার বাবার নাম নান্টু ছিল, আর আমার দাদার নাম। চুপ, তোর 14 গোষ্ঠীর নাম জানতে চাইনি আমি। ওকে এখানে এনেছিস কেন? সেটা ভাবি জানকেই বলতে দিন। বউটা কার? আপনার। তাহলে তুই জান ডাকলি কেন? কই জান বললাম, আমি তো ভাবি যা। জঙ্কুক বাটুর মুখ চেপে ধরে বলল, চুপ, আর কখনো জান বলবি না ওকে। ও শুধু আমার জান, অন্য কারো না। তাহলে কি ডাকবো? আম্মা ডাকবি, আম্মা। আমার বাপের চরিত্র ফুলের মতো পবিত্র ছিল, উনি শুধু আমার মাকেই ভালোবাসতো। কিন্তু আমার চরিত্র পবিত্র ছিল না, তাই তোর মায়ের কাছে গিয়েছিলাম, যার ফল হলি তুই। ছ্যা, 2 টাকার চ্যাংরা বলে আমি ল্যাংরা, যত সব। এরপর বান্টু চলে যায়। পৃথিবীর সব ছেলে মেয়েদেরই বাবা নাকি আপনি? আপাতত এটাই মনে করতে পারো। তার মানে আমারও? জঙ্কুক একটা কাল্লা ইমোজি মার্কা দুষ্ট হাসি দিয়ে বলে, তবে শুধু রাতের জন্য বেবি। আস্তাগফিরুল্লাহ, আপনার মাথার তার সবগুলোই ছিঁড়ে গেছে। ইয়েস, শুধু তোমার জন্য। এখন বল, কিসের জন্য আসা? বললাম তো, খাবার নিয়ে এসেছি। অন্য কারণটা কি তাড়াতাড়ি বল, দেরি হয়ে যাচ্ছে, মিটিং এ যেতে হবে। আসলে আমাকে যদি একটা চাকরি দিতেন তাহলে খুব উপকার হতো। কালকেই তো বিয়ে করলাম, এর মাঝে টাকা দরকার হয়ে গেল? আগের সংসারে পোলাপাইন আছে নাকি? চাকরি দিলে দিবেন, না দিলে নেই। অসম্মান করে কথা বলবেন না। শালি, তোর আবার সম্মান? এত টাকা দিয়ে কি করবি? তো এবার চুপ থাকতে না পেরে বলেই ফেললো, শালা তো রাগের ঘরের প্রত্যেকটা কালনাগিনীকে এই টাকা দিয়ে দূর করবো তাই। বাহ, কি ডায়লগ হে। কাছে আইব, একটা চুমা দেই। শালা বদমাইশ, তুই আর ভালো হবি না। বলে তে কেবিন থেকে বের হয়ে যায়। মনে হচ্ছে বউটাকে আরেকটু টাইট দিতে হবে, জবান লুজ হয়ে গেছে। দিস ইজ নট রাইট। দুষ্টু রমণী। জিমিন, আলু সিদ্ধ করেছে তো? না। আচ্ছা, আমি করে নিচ্ছি। তুমি আমাকে উল্টো প্রশ্ন করলে না কেন? তোমার তো সমস্যা থাকতেই পারে, তাই না? আমি ইচ্ছে করে করিনি। তো কি হয়েছে? তোমার রাগ হচ্ছে না? না, কেন হবে? এই যে তোমার কথা না শুনে মোবাইল নিয়ে পড়েছিলাম। মোবাইল যখন আছে পড়ে থাকতেই পারো, এটা কোনো ব্যাপার না। এই শাশুড়ির বাবু, বেশি মিষ্টি কিন্তু ভালো না। আচ্ছা, আমার কি করা উচিত বলো? তুমি আমার উপর রাগ দেখাবা, থাপ্পড় দিবা, গালি দিবা, বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিবা। তোমার প্রতি আমার ভালোবাসা ছাড়া আর কিছু আসে না ময়না। কিন্তু আমার তো এত ভালো ব্যবহার সহ্য হয় না। এই স্টুডিওর জন্য না হয় একটু সহ্য করে নিলে। অদ্ভুত ব্যাপার বাবু, তুমি রান্নাঘরে কেন? আম্মু, আলুর পরোটা বানাবো।
আশ্চর্য ব্যাপার বাবু, তুমি কেন বানাবে? আমি তো জিমিনকে বলেছিলাম 2 ঘন্টা আগে। মা, জিমিনের কোনো দোষ নেই, আমি নিজে ওকে বানাতে দেইনি। কেন দাওনি? তুমি আমার মা, তোমার ভালো মন্দ সব খবর আমি রাখবো। যখন আমি থাকবো না তখন না হয় জিমিন দেখবে। থাকবে না মানে কি সুগা? আরে কান্না করো না, আমি তো শুধু এটাই বোঝাতে চেয়েছি, যখন আমি বাড়িতে থাকবো না তখন তুমি দেখবে। সে যাই হোক, এভাবে আর কথা বলবে না। আচ্ছা, সরি। এর জন্যই তুমি আমার উপর রাগ দেখাওনি? জি ম্যাম। আমি কিছু বলবো না, পরোটা পেলেই হবে, তাড়াতাড়ি করো বাবু। সেলিনা নিজের রুমে চলে যাওয়ার পর সুগা জিমিনকে বলল, তের ব্যাপারটা কি সমাধান হয়েছে? না, কালকে ফোন করে বললো জাঙ্কুক নাকি কেমন অদ্ভুত আচরণ করে। তোমরা আমাকে কেন চুপ করে থাকতে বললে বলো তো? একটা নির্দোষ মেয়ে কেন শুধু শুধু শাস্তি পাবে? আমাদের এলাকাতে সম্মানটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। মানুষ জানাজানি হলে আমার ছোট বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে। আরে আমাদের মেয়ে তো ভালোই আছে, ও তো আর কলঙ্কিত হয়নি। সেটা তুমি আমি বিশ্বাস করি, কিন্তু মানুষ কখনো এটা বিশ্বাস করবে না। একটা মেয়ে 3 দিন নিখোঁজ থাকার পর বাড়িতে পবিত্র হয়ে ফিরতে পারে। কিন্তু ওকে তো একটা মেয়ে নিয়ে গিয়েছিল। বাড়ির বাহিরে তো ছিল। আমার কিছু বলার নেই। আলু পুড়ে গেল মনে হয়। কি ব্যাপার, তুমি মেয়েটাকে থাপ্পড় দিলে কেন? ও আপনাকে বিয়ে করার কথা বলেছিল তাই। তুমি কোন হাতে কোন গালে থাপ্পড়টা দিয়েছিলে? বাম হাতে বাম গালে। ওকে, মন দিয়ে কাজ করো। এরপর নামজন ফোন রেখে ডান হাতে মেয়েটার ডান গালে থাপ্পড় দিয়ে বলল, ব্যাপারটা খারাপ দেখলেও কিছু করার ছিল না। তুমি আমার মেয়ের বয়সী, লজ্জা শরম থাকার দরকার ছিল। আমার ছেলে তোমাকে কৃতজ্ঞতার খাতিরে এই অফিসে পাঠিয়েছে, আর আমি মানবতার খাতিরে তোমাকে একটা সেলাই মেশিন কিনে দিব। ওইটাতে কাজ করে নিজের সহ পরিবারের জীবিকা নির্বাহ করবে। আউট। তোদের কখনো ভালো হবে না রে বুইরার দলেরা। সন্ধ্যাবেলা সবাই বসে আড্ডা দিচ্ছিল। লিসা সবার জন্য কিছু নাস্তা আর চা করে নিয়ে আসে। এই নাও দেওরা তোমার স্পেশাল চা। এই ন্যাকামির জন্য না সকালবেলাটা খেলেন, তারপরেও কিভাবে আসে এত ন্যাকামি? তোমাকে দেখলে গিরগিটি ও লজ্জা পেয়ে যাবে। আর তোকে দেখলে গসিটি বেগম লজ্জা পেয়ে যাবে শালি। বউ ছাড়া অন্য কেউ ন্যাকামি করলে মাটি চাপা দিয়ে দিতে ইচ্ছে করে। কি হচ্ছে বেদ্দাপ ছেলে? ও তোমার বড় ভাইয়ের বউ হয়, সম্মানের সাথে কথা বলো। শুনেছিলাম তুমি নাকি চাচুর আগে বিয়ে করেছিলে, তাহলে চাচু আগে বাবা হলো কিভাবে? চুপ কর জঙ্কু, বাচ্চা চাচাদের সাথে কেউ এভাবে কথা বলে না। তাহলে কিভাবে কথা বলে মা? ওনাদের জন্য আজকে আমার এই অবস্থা। শুধুমাত্র রক্তের সম্পর্ক আছে বলে আমি এখন এখানে আছি, না হলে কবে চলে যেতাম। গিয়ে আর থাকতে কোথায়? রাস্তার ধারে ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকতো না। বস্তিতে ওঠাই হতো না তোমার। মনে হচ্ছে এই বিষয়ে অনেক বেশি অভিজ্ঞতা আছে আপনার। তাহলে কি সত্যি সত্যি দাদা আপনাকে? চুপ করো বেদ্দপ ছেলে। ভাতিজা, আফসোসের কথা আর কি বলবো, পুরোটা সত্যি না হলেও আংশিক সত্যি। আমার বাবা ছিল একদম হারকিপটা। 100 টাকা চাইলে 1 টাকা দিয়ে বলতো, 4টা চকলেট এনে সবাইকে দিয়ে খা। এর জন্যই বলি, বাবা আমার এমন ক্যাটকাটা কেন হয়েছে? নিজে ভালো মতো চলাফেরা করতে পারেনি বলে অন্য জিনিস নিয়ে কাড়াকাড়ি করে। এটাও আংশিক সত্যি, কারণ তোর বাবা ওই বুড়ির করে বুড়ি আলিক কিরে আমার থেকে। থামলে কেন? বাকিটা বলো। তোমার থেকেও কেড়ে নিয়েছে তাই না? সব জায়গায় সব কথা মানায় না রে ভাতিজা। আমি বলতে চেয়েছিলাম তোর বাবা ওই বুড়ি করে বুড়ি আলিক কিরে আমার থেকে বেশি ভালোবাসে। এই ক্যারেক্টারলেস যেই হোক, এল্ডার ব্রাদার তার বউকে ভালোবাসবে না তো কাকে বাসবে? হ্যাঁ সেটাই, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদি হয় পৃথক নারীর কারণ। নারীরা যেহেতু এতই খারাপ, তাহলে যাও কেন নারীর কাছে? ওই বুড়ি চুপ থাক, তোকে কেউ বলতে বলছে? আলি কি কোথাকার। ও মাই ড্যাড মম, দরজা সি করে দেখো, আমি কাম করে ফেলেছি হোমে। ইয়োনোডা, তুমি এত দেরি করে আসলে কেন? জানো তুমি না থাকায় তোমার ভাই আমাকে কত অপমান করেছে? ও মাই ফাদারের ভাতিজা, ইউ আমার ওয়াইফকে হাউ মাছ অপমান করেছো? যেদিন তুই লিসাকে বিয়ে করেছিলি সেদিন মানুষ যতটা অপমান করেছিল ততটাই। ইউ আমাকে পিঞ্চ মেরে কথা বললে? যদি মনে করিস তোকে গুতা মেরে খোঁচা দিয়ে কথা বলেছি, তাহলে সেটাই। এখন তোর এই অসভ্য বউকে নিয়ে উপরে যা, না হলে আরো কয়েকটা কেলানি খাবে। বেশি কথা বলে শালি, কষ্ট পেরে রাখবে ওর মুখের মধ্যে। ইয়োনোডা, রুমে চলো, আমার এখানে অসহ্য লাগছে। শয়তানদের ভালো কথা অসহ্যই লাগে। জাঙ্কুক জি। যা শালি, দূরে কেমন। আপনি যেভাবে সবাইকে শালি শালি বলে ডাকেন, মনে তো হয় পৃথিবীর সব মেয়েদের বোনকে আপনি বিয়ে করে ফেলেছেন। কথায় আছে না, ঘরে শত্রু থাকলে বাইরে শত্রুর কি প্রয়োজন? তুই শালি আমার বিয়ে করা বউ হলে কি হবে? আস্তে একটা নিমক হারাম। এই জাঙ্কুক, কথাবার্তা সাবধানে বলবে, না হলে এক থাপ্পড় দিয়ে তোমার মুখের আকৃতি বদলে দিব। ওরে শালি, তোর জবানেতে দেখছি খই ফুটেছে। রুমে তোর ফটো ফটো করা বের করছি। রাত 2টা বাজে তে ঘুম থেকে উঠে আলমারি থেকে কিছু একটা নিয়ে সোজা হাঁটা ধরে। জঙ্কুক এরকম গভীর হওয়ায় সে কিছু টের পেল না। তাই কিছু দূর গিয়ে একটা মুখোশ পরা লোকের হাতে কিছু একটা দিয়ে চলে আসার সময় লিসার সাথে দেখা হয়। তাহলে তোলা এইসব চালায় দিন রাত জাঙ্কুক আমাকে হাজারটা কথা শোনায়। আজকে দেখবো তোমার বিচারটা সে কি করে। কিসের বিচার ভাবি? এই যে একটু আগে একটা ছেলের সাথে দেখা করে এলে, সেটা আমি সবাইকে বলে দিব। ও আচ্ছা, আমি কারোর সাথে দেখা করার জন্য এসেছিলাম বুঝি।
তোমার কি শর্ট টাইম মেমরি লস হওয়ার রোগ আছে নাকি? ও মাই গড, জাঙ্কুক যে এই কোন রোগীকে বিয়ে করে আনলো? থাকতেও পারে, কারণ আমি তো আর আপনার মতো ইন্টু বিন্টু করে কাউকে ফাঁসিয়ে বিয়ে করিনি। করেছে তো চুরি, তার উপর আবার সিনা জুরি। আমি এখনই তোমার সবকিছু ফাঁস করে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি ডাকুন, আমারই সুবিধা হবে। শাশুড়ি মম, জাঙ্কুক জি, এই বাড়ির সবাই কোথায়? আপনারা দেখে যান আপনাদের বাড়ির বউ রাতের অন্ধকারে কি করছে। লিসার ডাক শুনে বাড়ির সবাই বাগানে এসে হাজির হয়। কি হয়েছে? চিৎকার চেঁচামেচি করছো কেন? আবার কি অঘটন ঘটিয়েছো? বিগ মম, আজকে আমি কোনো অঘটন ঘটাইনি, কিন্তু একটু পর যা বলবো সেটা শুনলে আপনাদের মুখে চুনকালি পড়বে। হয়েছেটা কি? মাঝরাতে সবার ঘুম নষ্ট করে ডেকে আনার মানেটা কি? আপনাদের জ্ঞানী গুণী আদরের ছেলে জাংকুকের বউ মাঝরাতে পরপুরুষের সাথে দেখা করতে এসেছে। লিসার ডাক শুনে সবাই তাড়াতাড়ি আসলেও জাঙ্কুক একটু পরেই আসে। আমার বউ যে কোনো ছেলের সাথে দেখা করতে এসেছে সেটা আপনি জানলেন কি করে? আমি নিজের চোখে দেখেছি। আমিও তো এখানেই ছিলাম, কই কাউকে তো দেখিনি। চুরি তো তুমি করেছো, নিজের দোষ কি চোখে পড়বে? কি হয়েছে? তুমি এখানে কেন? আমি পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে আসছিলাম, তখনই দেখি লিসা ভাবি মেন দরজা খুলে কোথাও যাচ্ছে। তাই আমি ওনার পিছন পিছন এসে দেখি উনি হাবিজাবি বলছে আর হাসছে। আমাকে দেখার পর বলল, তুই আমাকে এই অবস্থায় দেখে ফেলেছিস, তোকে তো আর এই বাড়িতে রাখা যাবে না। এই বলে সবাইকে ডাকতে লাগলো। মিথ্যে কথা, আমি আগে এখানে আসিনি, ও এসেছে। শালি চুপ থাক, তোকে ছাড়া এসব ভণ্ডামি অন্য কেউ করবে না। নিজের চরিত্র তো ভালো না, তাই অন্যের বউকে ফাঁসাতে চাচ্ছিস। ও মাই লিসা ডার্লিং, ইউ মাঝরাতে ড্রামা হওয়াই করছো। তুমি চুপ থাকো, অকর্মা একটা। নিজের বউকে না বাঁচিয়ে উল্টা প্রশ্ন করছে। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি বৌমা, এইরকম নাটক আর করবে না, তাহলে তোমাকে পুলিশে দিতে বাধ্য হব। আপনারা কেন বিশ্বাস করছেন না? এই মেয়েটা আপনাদের সবাইকে ঠকাচ্ছে। জাঙ্কুক, ভাবি যেহেতু আমাকে এই বাড়িতে সহ্য করতে পারে না, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি আমার বাপের বাড়ি চলে যাব। এই বাড়ি ছেড়ে গেলেও যাবে, তুমি না। ইয়োনো, তোর বউকে কবিরাজের কাছে নিয়ে যা তাড়াতাড়ি, না হলে তোকে উল্টাপাল্টা মামলা ফাঁসিয়ে দিবে। শালি পাগল হয়ে গেছে। আমার কথা বিশ্বাস করলে না তো ঠিক আছে, একদিন না একদিন আমি প্রমাণ করে দিব। আজকে তো একটা ছেলের সাথে দেখা করতে এসেছিল। হ্যাঁ, দেখা যাবে আপনি কত চুল ছিঁড়তে পারেন। এখন রুমে গিয়ে মাথায় ঠান্ডা তেল লাগিয়ে নাক ডেকে ঘুমান। বউ চলো। এরপর সবাই নিজেদের মতো চলে যায়। তে আর লিসা পিছনে থাকায় তাদের আবারও দেখা হয়। সরি ভাবি, নিজের মাথায় তেল দিন, আমার মাথায় দিতে আসবেন না, তাহলে এভাবেই অপমানিত হতে হবে। বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হইও না, ছাগলে মুড়ে খাবে। গুড নাইট ভাবি। তে রুমে আসার পর জঙ্কুক বলল, তুমি এত রাতে বাহিরে গিয়েছিলে কেন? ওই যে ভাবি বলল অন্য ছেলের সাথে দেখা করতে গিয়েছিলাম। জঙ্কুক তার গলা চেপে ধরে বলে, শালি ঢং মারাবি না, তোর কোনো বিশ্বাস নেই, যেতেও পারিস। এটা রুমে কেন বলছেন? বাগানে সবার সামনে বলতেন। মান সম্মান তোর থাকতে না পারে, আমার আছে। আমি চাই না তুই অন্য কারো কাছে ছোট হয়ে থাকিস। হ্যাঁ সেটাই, সবার সামনে বড় করে নিজের সামনে ছোট করে রাখবেন আমাকে, তাই না? আমাকে জ্বালাতে আসিস না, তে পুড়ে যাবি। সকালবেলা জিমিন চলে আসে তে শ্বশুর বাড়িতে। কাল রাতে লিসা মেসেজ করে তাকে সব বলে দিয়েছে। এই কোথায় বড় আম্মু? কি ব্যাপার এত সকালে আমার বাড়িতে? একটু হাঁটতে বেরিয়েছিলাম, তাই ভাবলাম তোর সাথে দেখা করে যাই। আচ্ছা তুমি বস, আমি ডেকে দিচ্ছি। আপনি কষ্ট করে কেন সিঁড়ি বেয়ে উঠবেন? আমাকে বলুন না, আমিই চলে যেতে পারবো। ওই তো উপরে ডান পাশে রুমটা দেখছো, ওইটাই। আচ্ছা বড় আম্মু। আমি নাস্তা বানাচ্ছি, খেয়ে যেও। ঠিক আছে। এরপর জিমিন তের রুমের সামনে গিয়ে দরজা নক করে। এই যে দুলা ভাই, উঠুন, কে যেন এসেছে। শালি তোর জন্য কি এখন শান্তিতে ঘুমাতেও পারবো না? দুলা ভাই হওয়ার না খুব শখ আপনার, তাহলে এত বিরক্ত হচ্ছেন কেন? শালি তোরে তো আমি। কি রে, আর কতক্ষণ লাগবে দরজা খুলতে? তোর বোন এসেছে মনে হয়। আপু এত সকালে আমাকে কিছু না জানিয়ে এসেছে কেন? আগে তুই দরজাটা খোল, তারপর কেন কেন করিস। আপনার কাপড় চোপড় ঠিক করুন, ঘুমালে তো কোনো হুঁশই থাকে না। শালি তুই গেলি? আরে শালা যাচ্ছি তো। জঙ্কুক কপাল পর্যন্ত কম্বল টেনে শুয়ে পড়লো, আর তে দরজা খুলে দিল। এত দেরি কেন করলি? এত সকালে এই বাড়িতে কেন এসেছো? লিসা কাল রাতে আমাকে মেসেজ করে কিছু কথা বলেছে, এগুলো কি সত্যি? আসতে বলো, জঙ্কুক রুমে আছে, আমার সাথে বাগানে চলো, কথা আছে। জিমিন আর তে বাগানে চলে গেল। এদিকে জঙ্কুক শুধু এতটুকু শুনতে পেয়েছে, লিসা জিমিনকে কাল রাতে মেসেজ করেছিল, ভাইয়ের বউ শালিটা বেশি বেড়ে গেছে, ওকে একটু কমানো দরকার। এই বলে জঙ্কুক ফ্রেশ হয়ে নিচে যায়। কি রে জঙ্কুক, এত সকালে উঠে পড়লি যে? অনেক বেশি খিদে পেয়েছে নাকি? হ্যাঁ মা, অনেক খিদে পেয়েছে। এবারের একজনকে গিলে খেলে শান্তি লাগতো। কি সব অলক্ষণে কথা বলছিস? ইয়োনো, তোর অকর্মা বউকে নিয়ে নিচে আয়। জঙ্কুক, লিসা কিন্তু তার মামাতো বোন হয়। আরে রাখো বোন ফোনের কথা, এসব সম্পর্কের কথা শুনলে গায়ে আগুন জ্বলে। তুই কেন এমন হয়ে গেলি বাবা? সেটা গিয়ে তোমার স্বামীকে জিজ্ঞাসা করো। অসভ্য ছেলে, এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। সে তুমি দিতেই পারো, কোনো সমস্যা নেই, মা বলে কথা। দেরি করো না, তোমার ভাইয়ের মেয়েকে ডাকো তাড়াতাড়ি। কি হয়েছে, এত সকাল সকাল আমাকে খুঁজছে কেন দাওরা? ভাবছি আপনাকে একটা সিম কোম্পানিতে পাঠিয়ে দিব, ভালোই তো মেসেজ করতে পারে রাত বিরাতে। লিসা এবার একটু ভয় পেয়ে যায়।
কারণ কালকে সে জিমিনকে মেসেজ করেছিল, কিন্তু এটা তো জাঙ্কুকের জানার কথা না। ফালতু কথা বলবে না জাঙ্কুক, আমি কেন কাউকে মেসেজ করতে যাব? শালি, তোর গলার জোর দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুই নিজেও জানিস কাজটা করেছিস, তারপরও কিভাবে মিথ্যে কথা বলিস? আমাকে একটু বলবি হয়েছেটা কি? মা, আজকে নিয়মের বাইরে কাজ করে ফেলেছি, তাই অনেক খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি বাহারি নাস্তা রেডি করো। সে না হয় করছি, কিন্তু আগে এটা তো বল, লিসা কি করেছে? মা, সকাল সকাল নিজের স্বামীকে নিয়ে উল্টাপাল্টা কথা শুনতে না চাইলে যা বলছি তাই করো। তোমার ছেলে কিন্তু এতটাও ভালো না। জিন জানে তার ছেলে এখন আর আগের মতো নেই, যা বলে তাই করে, কোনো কিছু যেন আটকায় না ছেলের মুখে। তাই সময় নষ্ট না করে রান্নাঘরে পা বাড়ায়। এদিকে লিসা জাঙ্কুকের মেজাজ বুঝতে পেরে চলে যাচ্ছিল। জাঙ্কুক পিছন থেকে ডেকে বলল, এই যে আমার কুটি ভাবি সাহেবা, পালাচ্ছেন কেন? দেবরের সাদর গ্রহণ করবেন না? জাঙ্কুক, তুমি আমার আপন ফুপ্পির ছেলে, আমি তোমার বোন হই। ধরা পড়লে বুঝি সবাই সম্পর্কে দোহাই মারে? আসলে মানে জাঙ্কুক, আপনার ফোনে কত টাকা আছে? সেটা তুমি জেনে কি করবে? শালি, উল্টো প্রশ্ন করবি না, সোজা উত্তর দিবি। বল কত আছে? 1 থেকে 200। আর 1000 টাকা রিচার্জ করে নেই। আজকে সারাদিন তুই শুধু মেসেজই করবি। আমি কেন শুধু শুধু মানুষকে নিজের টাকা নষ্ট করে মেসেজ করব? তোকে প্রশ্ন করতে না করেছি না? বেচারি লিসা আর কি করবে, বাধ্য হয়ে মেসেজ করতে শুরু করে। এদিকে জিমিনকে পেয়ে তে কান্না করতে থাকে। অনেকক্ষণ হয়ে গেছে, কান্না থামছে না। থামতে আমার কাছে বেশি সময় নেই, বাড়িতে বলে আসিনি, তোর দুলাভাই চিন্তা করবে। আপু, জাঙ্কুক যদি আমাকে টাকার কথা জিজ্ঞাসা করে তখন আমি কি বলবো ওকে? তুই আমাকে বা সুগাকে একবার বলতে পারতি। ওর সুযোগটা দেয়নি হারামিটা আমাকে। এখন কি করবি বলতো? একদিকে নিজের সংসার, অন্যদিকে বোনের মান সম্মান। আপু, আমি জাঙ্কুকের কাছে দিন দিন অপরাধী হয়ে যাচ্ছি। কি ব্যাপার বড় ভাবি, আমার বউ কান্দে কেন? সকাল সকাল কি এমন পেঁয়াজের রস লাগিয়েছেন আমার বউর চোখে? ভালো আছে জাঙ্কুক? আপনার বোন থাকতে দিল কই বলুন? দিন রাত শুধু অপমান করে, স্বামী বলে মানতেই চায় না। কি রে তে, জাঙ্কুক কি বলছে এসব? তুই নাকি ওকে মানিস না? তোমার দেবর যে ভালো মানুষ, তাই মানি না, বদমাশ একটা। দেখছেন ভাবি, দেখছেন শালির জবানের কি হাল হয়েছে? তেরা তেরা কথা বলে শুধু। 2 বছর আগে যখন আমার সাথে ফষ্টি নষ্টি করতো, তখন তো জান কলি যে আতুরি নারী বুড়ি ছাড়া কথাই বলতো না। আর এখন দূর, আজারে পেঁচাল যে কেন পারছি। ভাই কেমন আছে? ভালোই আছে, সময় হলে একটু দেখা করে এসো ভাইয়ের সাথে। তা তো করতেই হবে। আমি আবার সম্পর্কের ভালো মূল্য দিতে জানি, তাই না বউ? কচু দিতে পারেন আপনি, এমন করে কেন বলছিস তে? আমার দেবর কি তোকে ভালোবাসে না? ওনার কাছে ভালোবাসা মরে গেছে। ভালোবাসা কি জিনিস বোঝেই না। কি ব্যাপার দাঁড়া, আমার বোন এসব কি বলছে? তুমি নাকি ওকে ভালোবাসো না? বউটা আমার আজকাল একটু বেশি মিথ্যে কথা বলে ভাবি। ওরে একবার দেখে বলুন তো, এর আগে কখনো এত বড় ঘুমটা দিয়েছে কিনা? আসলেই তো। কি রে, এর আগে তো কখনো আমার সামনে এত বড় ঘুমটা দিসনি। দুষ্টু বেটা, শয়তান বেটা, আমাকে লজ্জায় ফেলার জন্য ইচ্ছে করে ঘুমটার কথা তুলেছে। আসলে আপু, এখন তো আমার বিয়ে হয়ে গেছে, মাথায় ঘুমটা দিয়ে না চললে মানুষ নানান কথা বলবে। তোমাকে বলেছিলাম না ভাবি, বউটা আমার মিথ্যে কথা শিখে গেছে। দাঁড়াও, তোমাকে তার প্রমাণ দেখাচ্ছি। এই বলে জাঙ্কুক তের মাথা থেকে ওড়নাটা একটানে সরিয়ে ফেলে। সাথে সাথে তের ঘাড়ে থাকা দাগগুলো বেশি ওঠে। তের সাথে জিমিনও লজ্জায় পড়ে যায়। এই ভাবি, লজ্জা পেলে তো হবে না। দেখো, ভালো করে দেখো আমার ভালোবাসার চিহ্নগুলো, যেটা তোমার বোন লুকিয়ে রাখে সবার থেকে। জাঙ্কুক, থেকে ওনাটা দাও বলছি। কেন ভাবি, লজ্জা লাগছে বেশি? ভাই তোমার শরীরে এমন দাগ করে না? নির্লজ্জে বেহায়া লোক কোথাকার, আমার বড় বোনের সামনে এইসব কথা বলতে লজ্জা লাগে না? না, লজ্জা লাগে না। আর কেন লাগবে? আমি কি কাপড় ছাড়া দাঁড়িয়ে আছি নাকি? এই মাত্রই তো তুমি বললা আমি বেহায়া নির্লজ্জ। তাহলে লজ্জা লাগার কি আছে? তাছাড়া আমি ছেলে মানুষ, এত লজ্জা হওয়ার ধার ধারি না। তা কেন ধারবেন? পুরুষ তো আপনি এই দুনিয়াতে একজনই। পুরুষ একজনই না, জঙ্কুক একজনই। বুঝে শুনে কথা বলো বউ। আচ্ছা, অনেক হয়েছে বেহায়া নির্লজ্জ কথাবার্তা, এখন ভিতরে যাই চলো। জঙ্কুক জিমিনার তেকে নিয়ে বাড়ির ভেতরে আসে। দুই বোন মিলে কি কথা বলছিল তা জঙ্কুক শুনতে না পেলেও সন্দেহ ঠিকই করেছে। সে বুঝতে পেরেছে তার থেকে কিছু একটা লুকানো হচ্ছে। বাড়ির ঝামেলা শেষ করে জঙ্কুক অফিসে আসে। কি ব্যাপার ভাতিজা, দিনকাল কেমন যাচ্ছে? যেমন যাওয়ার কথা তেমনই যাচ্ছে। আজকাল কেমন যেন বাঁকা বাঁকা কথা বলো, অভ্যাসটা খারাপ না। সোজা থেকে সোজা চলা যায় না, তাই একটু বাঁকা হয়েছি। ভালোই লাগছে বাঁকা দেখে তোমাকে। তো ভাতিজা, তোমার ঘরের রমণীর কি খবর? শুনলাম জোর করে নাকি বিয়েটা করে নিয়েছো। আপনাদের মতো কিছু বদমাশ চাচা থাকলে জোর করে বিয়ে করতে হয়। জঙ্কুক, ভুলে যেও না আমি তোমার বাপের বয়সী। সেটা মাথায় আছে বলে এখনো কিছু বলছি না। মেজাজ গরম হওয়ার আগে অফিস থেকে এখনই বের হয়ে যান। কেন স্যার, মেজাজ গরম হলে কি করবে তুমি? তুই শালা একটু বেশি কথা বলিস। তোকে আমি সতীনের চোখে দেখি, সতীনের, বুঝতে পেরেছিস? ভদ্রতার খাতিরে তোর সাথে এতক্ষণ ভালো ব্যবহার করছি, কিন্তু এখন আর ভদ্রতার মুখোশ পরে থাকতে পারবো না। সময় আছে, এখনই চলে যা, না হয় বাকি জীবনটা হসপিটালে পড়ে থাকবি। দেখেই বোঝা যাচ্ছে রক্ত গরম। বয়স কত তোমার? 25-26, বড় জোর 27। আমি তোমার থেকে অনেক বছরের বড়, সম্মান তো দিতেই পারো নাকি? হারামির বাচ্চা, আর কি কেড়ে নেওয়ার আছে আমার থেকে তোর? নোংরা পানি খেয়ে আমার পিছনে কেন পড়ে আছিস? ভাতিজার মুখের ভাষা তো দেখছি ভালোই উন্নতি হয়েছে। এটার জন্য একটা হাততালি অবশ্যই দেওয়া যায়, কি বলো ভাতিজা?
বুঝতে পারছি না, তোর রক্তের সমস্যা নাকি তোর মাথায় সমস্যা? বাংলা কথা বুঝিস না নাকি ইংলিশ ফুটাতে হবে তোর সামনে? এত তেজ আসে কোথা থেকে তোমার ভাতিজা? অন্যের ব্যবহার করা জিনিসকে বিয়ে করেছো, এবার তো একটু মাথাটা নত করো। জগতের ধৈর্যের সীমা অতিক্রম করেই গেল। দুনিয়া সব মেনে নিতে পারলেও দুইজন নারীর অপমান সে কখনই মেনে নিতে পারে না। একজন তার মা আর একজন তার প্রিয়তমা। বেগমের কথাটা বলতে দেরি হয়েছে। জঙ্কুক উঠে গিয়ে বেগমের গালে থাপ্পড় দিতে দেরি হয়নি। বেগমের সাথে জঙ্কুকের অনেক বড় শত্রুতা রয়েছে। জঙ্কুকের এই বেপরোয়া জীবনের জন্য অনেকটাই দায়ী বেগম। এতদিন সে নিজে থেকে বেগমের কোনো ক্ষতি করেনি, চুপচাপ সুযোগের অপেক্ষায় ছিল। আজকে সেই সুযোগটা পেয়েই গেল। বেগম সাপের লেজে পা দিয়েছে। এখন তো তাকে আতঙ্কে বাঁচতেই হবে, কারণ জঙ্কুক শুধু একটা থাপ্পড়ে থেমে থাকার মতো ছেলে না। তাকে খোঁচা মারা মানে নিজের যন্ত্রণাময় জীবনকে আপ্যায়ন করে কাছে ডাকা। জঙ্কুকের বাবা মামাতো বোন লিসার সাথেও তার সম্পর্ক ভালো না। কেন ভালো না সেটা আমরা দেখে আসি, চলো। বললাম তো আমার কাছে টাকা ছিল। ছিল তো, এখন কই? মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে। আপনি তো আমার আম্মুকে চিনেন, বিকেলে সব টাকা আম্মু এসে দিয়ে যাবে। তাহলে বিকেলেই তোমার আম্মুকে টাকা দিয়ে নিয়ে যেতে বলো, এখন টাকা ছাড়া দিব না। আজব লোক তো আপনি, চেনা মানুষের সাথে কেউ এমন ব্যবহার করে? আমি আপনাকে চিনি ঠিক আছে, কিন্তু আমার মালিক তো আপনাকে চিনে না। উনি জানতে পারলে আমার চাকরি থাকবে না। এই যে ধরুন কার্ড, ওনার যত টাকা হয়েছে কেটে রাখুন। আপনি কেন টাকা দিচ্ছেন? মানুষ হিসেবে তো এটুকু সাহায্য করতেই পারি, তাই না? হ্যাঁ পারেন, তবে এই নিন স্যার, আপনার কার্ড হয়ে গেছে। মাত্র 200 টাকার জন্য আপনি এতক্ষণ এতগুলো কথা শুনিয়েছেন? স্যার জানেনই তো সুপার শপগুলোতে কত নিয়ম থাকে। উনি বলল আপনি ওনাকে চিনেন, তো চীনা মানুষের জন্য কি পকেট থেকে 200 টাকা দেওয়া যেত না? আসলে স্যার, থাক, আপনার সাথে আর কথা বাড়াতে চাই না। আমার বিল কত হয়েছে? 10,000 প্লাস। ওকে, বিল করে দিন। স্যার আপনার মেম্বারশিপ নাম্বারটা বলুন। ম্যাম আপনার নাম্বারটা দিন তো। মানে আমার নাম্বার কেন দিব? দিন না ম্যাম। আচ্ছা লিখুন 019 ... হয়ে গেছে স্যার। এখন থেকে যখনই আমি কেনাকাটা করব, মেম্বারশিপ নাম্বারে ওনাটা দিয়ে দিবেন। মুখস্থ করে রাখুন নাম্বারটা। জঙ্কুক নিজের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিল, তে পিছন থেকে এসে বলে, থ্যাংক ইউ স্যার। আমাকে স্যার বলছেন কেন? আপনি যখন আমাকে ম্যাম বলেছিলেন, আমি কি আপনাকে তখন কোনো প্রশ্ন করেছিলাম? আচ্ছা সরি ম্যাম, প্রশ্ন করার জন্য। একদিন আমাদের বাসায় আসবেন, চায়ের দাওয়াত রইল। কফি হলে যেতে পারি, তবে বাসায় না, অন্য কোথাও। আচ্ছা যাচ্ছি। ম্যাম আপনার নামটা? ওহ সরি, আমার নাম তে। আমি জঙ্কুক, পেশা এখনো বাপের হোটেলে খাই। আপনার কথাগুলো অনেক সুন্দর। সত্যি? হ্যাঁ, আমাকে এখন যেতে হবে, দেরি হলে ছোট বোন রাগ করবে। ওকে ম্যাম। এবার একটু তের পরিচয়টা জেনে আসি। ওনারা হচ্ছে তের বাবা মা। এটা হচ্ছে তের বড় বোন জিমিন, যার বিয়ে হয়ে গেছে। এটা জিমিনের স্বামী, ওনার নাম সুগা। পেশায় একজন অনেক বড় মশলার বিজনেসম্যান। আর এই হলো কথা, সারাদিন রাত শুধু খায়, মুখে লাগে না ব্যথা। তের ছোট বোন, মূলত ওর জন্য আজকে থেকে এতগুলো কথা শুনতে হয়েছে। কথা মেয়েটা সারাদিন এটা খাবো ওটা খাবো বলে বায়না ধরে, আর তে তার সব বায়না হাসি মুখে পূরণ করে। আজকে তে কিছু কেনার জন্য সুপার শপে যাওয়ার সময় কেউ হয়তো তার টাকার ব্যাগটা চুরি করে নিয়ে যায়, যার কারণে তে বিলের টাকাটা দিতে পারছিল না। পরিচয় পর্ব শেষ। এবার চলো তের বাড়ি থেকে ঘুরে আসি। আপু এত দেরি করলে কেন? সেটা তোকে জানতে হবে না। এইচডব্লিউ গুলো শেষ করেছিস? না, অনেক খিদে পেয়েছে, তাই অফ করে দিয়েছি হোমওয়ার্ক করা। তাহলে তো আমাকেও রান্না অফ করে দিতে হবে। এই না আপু, এমনটা করো না, আমি এখনই করে ফেলছি, তুমি রান্না শুরু করো। আচ্ছা যা, আমি রান্না শেষ করি তোকে ডাকবো। এই দাঁড়া, সেই কখন এসে বসে আছি, আমাকে তুই পাত্তা দিচ্ছিস না কেন? তুই তো আজকে থাকবি, তোর সাথে সারা রাত কথা বলতে পারবো, কিন্তু কথা তো আর রাত জাগবে না। তাই ওর ঝামেলাটা আগে শেষ করি। না রেতে, আজকে আমি থাকতে পারবো না। তোর দুলাভাই কাল বাড়িতে এসেছে। তাহলে অল্প সময়ের জন্য কেন আসলি? আসলে কাল আমাদের বাসায় খালা শাশুড়ি ওনার পুরো ফ্যামিলিকে নিয়ে আসবে। আমি একা সবকিছু সামলাতে পারবো না, তোকে যেতে হবে আমার সাথে। এটা তো ফোনেই বলে দিতে পারতি, এত কষ্ট করে আসার কি দরকার ছিল? আমি ওই বাড়িতে বউ হয়ে গেছি মাত্র 1 বছর হয়, আর ওনারা আসছে 5 বছর পর। যদি আপ্যায়নের কোনো কমতি হয় তাহলে তো আমার শাশুড়ি মায়ের অসম্মান হবে। তো এখানে কি নিতে এসেছিস? তোকে বিয়ের দিন তো আমার শ্বশুর বাড়ি যাসনি, ফোনে বলে তো তুই চিনবি না, তাই আমি নিজেই আসলাম। আমার তো যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু নতুন চাকরিতে জয়েন করেছি, যদি স্যার ছুটি না দেয় তাহলে আমি কি করব বল? আচ্ছা এখন রেডি হ। আম্মু কি বাসায় আসেনি? আমি যখন এসেছিলাম তখন আম্মু আর আব্বুকে দেখলাম বেরিয়ে যাচ্ছে। কোথায় গেছে বলে যায়নি? ছোট খালামণি নাকি অসুস্থ, ওনাকে দেখতে গেছে। আমি চলে গেলে তো কথা বাড়িতে একা হয়ে যাবে, ওকেও সাথে করে নিয়ে যাব। এই যে আম্মু আমার হাতে তালা দিয়ে গেছে। এরপর জীবন দুই বোনকে নিয়ে বাড়িতে আসার পর, আরে কি কপাল আমার, নামি দামি মানুষ আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছে। দুলা ভাই মজা করবেন না, নিজেই তো দামি মানুষ, এর জন্যই তো আমাদের বাড়িতে যেতে চান না। কাজের অনেক চাপ শালিকা, তাই যেতে পারি না। ইচ্ছে থাকলে সবই হয় দুলা ভাই। আচ্ছা সরি, এরপর থেকে তোমাদের বাড়িতে নিয়মিত যাব।
এই যে বৌমা, দেরি হয়ে যাচ্ছে তো, কখন কি করবে? কাটাকাটি আছে অনেক। শাশুড়ি মা, কোনো চিন্তা করবেন না, আমি আর তেমিলে সব কাজ করে ফেলবো। তোমাদের কি অবস্থা? বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে আন্টি। আপনার শরীর এখন কেমন আছে? আমি ভালো আছি। জিমিন, ওদের কিছু খেতে দিয়েছো? আম্মু, ওরা এসেছে বেশিক্ষণ হয়নি। তুমি অসুস্থ শরীর নিয়ে কেন উঠে এলে? বড় আপা বলে 1 ঘন্টার মধ্যে চলে আসবে ওনারা। ভালোভাবে যত্ন করবে সবার, ভুলে যেও না। তুমি এই বাড়ির একমাত্র বৌমা। আমি সর্বোচ্চ চেষ্টা করবো শাশুড়ি মা। ঘন্টাখানেক পর সেলিনার বোন জিন ওনার পুরো ফ্যামিলি সবাইকে নিয়ে আসে। কই রে সেলিনা, কোথায় গেলি? খালামণি, কেমন আছো? এই তো বাবা, ভালো আছি। কত বড় হয়ে গেছিস! সেই ছোটবেলা দেখেছিলাম ছোট একটা হাফের পরে আমাদের পুরো বাড়িতে ঘুরে বেড়াতে। খালামণি, আর লজ্জা দিও না, বউ পাশেই আছে। শুনতে পেলে সারা জীবন মজা করবে। কোথায় তোর বউ? জিমিন সুন্দর করে হাত ধুয়ে রান্নাঘর থেকে এসে জিনকে সালাম করে। স্বামী সন্তানকে নিয়ে সুখে শান্তিতে থাকো মা। আমরা এখনো এতদূর ভাবিনি খালামণি। বলিস কি? 1 বছর তো হয়ে গেল, এখনো কোনো কিছু ভাবিসনি? আপু, রান্না শেষ, তুই সবকিছু আরো একবার ভালো করে দেখে নিস। জিমিন, মেয়েটাকে? ও আমার বোন তে। একা একা সবকিছু সামলাতে পারবো না বলে নিয়ে এসেছি। এমন সময় একটা ছেলে অনেকগুলো ব্যাগ নিয়ে ড্রয়িং রুমে ঢোকার সময় হাত থেকে কয়েকটা ব্যাগ পড়ে যায়। সেগুলো তুলতে গিয়ে হাতে থাকা ব্যাগগুলো পড়ে যাচ্ছিল। এটা দেখে তে দৌড়ে গিয়ে ব্যাগগুলো সহ ছেলেটাকে ধরে। মুখের সামনে ব্যাগ থাকায় ছেলেটার মুখটা দেখা যাচ্ছিল না। আপনি ঠিক আছেন তো? ভাইয়া, তোমাদের বাড়িতে কাজের ছেলে নেই? মেয়েকে পাঠিয়েছো কেন? আরে না হওয়া শালা, ও আমার শালি, কাজের মেয়ে না। দে তোর ব্যাগগুলো আমার কাছে। ছেলেটা নিজের ব্যাগগুলো সুগার কাছে দিয়ে তের দিকে তাকায়। আরে, আপনি এখানে? জি ম্যাম, আমি এখানে। আপনি দুলাভাইয়ের কি হন? ওই যে বললো না হওয়া শালা। উনি এটা বলে কেন ডাকে আপনাকে? আমার কোনো বড় বোন নেই বলে ভাইয়া মজা করে। সো স্যাড। দুলাভাই, আপনি বেচারাকে এভাবে অপমান করতে পারেন না। এই যে ম্যাম, আমি বেচারা না। আচ্ছা সরি, একটু মজা করলাম। এবার চলো জঙ্কুক আর তার পরিবার সম্পর্কে কিছু জেনে আসি। উনি হচ্ছে দেশ বিদেশের বিখ্যাত টপ বিজনেসম্যান মিস্টার কিম নামজুন। ওনার কাছে জীবন মানেই হচ্ছে টাকা। আর উনি হচ্ছে মিসেস নামজুন। ওনার কাছে জীবন মানেই হচ্ছে স্বামী সন্তান। আর ওনাদের একমাত্র ছেলে হচ্ছে আমাদের প্লে বয়। দূর, কি বলি, লজ্জার ব্যাপার। মানে আমাদের আজকের গল্পের নায়ক জঙ্কুক পড়ালেখা শেষ করে বেকার বসে আছে। বেকার সে নিজের ইচ্ছেতেই হয়নি। নামজুন ছেলেকে এখনই বিজনেসে জড়াতে চায় না। ওনার কথা হচ্ছে ছেলে এতদিন পড়ালেখা করেছে, এবার একটু নিজের মতো করে সময় কাটাক। জঙ্কুক বাবা মায়ের বাধ্য ছেলে, কখনো মাথা উঁচু করে কথা বলেনি। বিদেশের মাটিতে এমন ছেলে কমই পাওয়া যায়। নামজনের বেশি টাকা পয়সা থাকায় পরিবারের কাউকে ছোটলোকি ভাবে চলাফেরা করতে দেয় না। আর এই হচ্ছে আমাদের জেহব চাচু, মানে নামজনের বড় ভাই। ওনার জীবনে টাকা পয়সার থেকে ভালোবাসাটা বেশি মূল্যবান। পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি দিয়েই ওনার জীবন হেলে দুলে চলে যাচ্ছে। ওনার একটা ছেলে আছে, ইয়নো। সেও বাবার মতো টাকা পয়সা থেকে ভালোবাসাকে বেশি প্রাধান্য দেয়। উনি হচ্ছে ইয়ঙ্গি, জেহব চাচুর একমাত্র বউ। ইয়ঙ্গির বাবার বাড়ি আমেরিকাতে, কিন্তু ভালোবাসার টানে সে জেহুপের কাছে চলে এসেছে। পরিচয় পর্ব শেষ। এবার চলো গল্পে ফিরে যাই। তে ফ্রেশ হয়ে শরীর মোছার জন্য তোয়ালে নিতে গিয়ে দেখে সেখানে তোয়ালে বা কাপড় কোনো কিছু রাখা নেই। জিমিন বলেছিল রেখে দিবে, কিন্তু কাজে বিজি থাকায় জিমিন আর রাখতে পারেনি। তেও রান্না করে এতটাই ঘেমে গিয়েছিল যে তার মাথায় শুধু এটাই ঘুরছিল, এখনই গোসল করতে হবে। তাই কোনো কিছু না ভেবেই ওয়াশরুমে ঢুকে যায়। ধুর, কোনো কাজ যদি ঠিকমতো করতে পারি আমি, এখন কিভাবে বের হব? এখানে তো আর কেউ নেই যে আমাকে কাপড় এনে দিবে। এই অবস্থায় যদি বের হই, কেউ দেখে ফেললে তখন কি হবে? একটু ওয়েট করব। কিছুক্ষণ পর জঙ্কুক জিমিনের মোবাইল নেওয়ার জন্য রুমে আসে। ভাবি তো মোবাইল নিতে বললো ঠিকই, কিন্তু রেখেছে কোথায় সেটাই তো বললো না। আপু, ভালোই হলো এসেছিস। দেখ না, কাপড় না নিয়ে ঢুকে পড়েছি। খাটের উপরে রাখা আছে, দে তো কাপড়গুলো। ওয়াশরুমে মেয়ে মানুষ, আমাকে একা এই রুমে কেউ দেখলে তো বদনাম হয়ে যাবে। জঙ্কুক, নিজে বাসলে বাপের নাম, পালা এখান থেকে। কইরে আপু, শীতে কাঁপছি তো, দে তাড়াতাড়ি। মেয়েটা বিপদে পড়েছে, না হেল্প করে কিভাবে চলে যাই? কিন্তু এটা কি ঠিক হবে? কেন হবে না? আমি চোখ বন্ধ করে দিব, তাহলেই তো হবে। এরপর জঙ্কুক চোখ বন্ধ করে তের দিকে কাপড়গুলো এগিয়ে দেয়। তে পুরুষের হাত দেখে চিৎকার দিয়ে ওঠে। জঙ্কুক নিজেকে বাঁচানোর জন্য চোখ বন্ধ অবস্থায় ওয়াশরুমে ঢুকে তের মুখ চেপে ধরে। প্লিজ, কিছু একটা গায়ে জড়িয়ে নিন। তাই সাথে সাথে তোয়ালে দিয়ে নিজেকে ঢেকে নিল। কিন্তু জঙ্কুক তখনও চোখ খুলল না। চোখ বন্ধ করা অবস্থাতেই বলল, সরি, আমি ইচ্ছে করে আপনার কাপড় দেইনি। আসলে ভাবি বলল ফোনটা নিতে, আমি সেটাই নেওয়ার জন্য এসেছিলাম। এরপর তে ঠান্ডা কণ্ঠে বলল, চুপ করুন, আমি কি আপনার থেকে কিছু শুনতে চেয়েছি? আমার কথাগুলো বলার দরকার ছিল, তাই বললাম। ঠিক আছে, চোখ খুলে কথা বলুন। সরি, এই চোখ দিয়ে আমার জন্য পাঠানো হালাল নারীকেই দেখবো, অন্য কাউকে আমি এই অবস্থায় দেখতে পারবো না। এই বলে জঙ্কুক চলে যায়। তে হাঁ করে তাকিয়ে আছে জঙ্কুকের যাওয়ার দিকে আর ভাবছে, এই যুগে এত ভালো ছেলে এখনো আছে, ভাবা যায়? সেদিন নিজে থেকে এসে হেল্প করলো, আর আজকে একবারের জন্য তাকিয়ে দেখলো না।
একটা মেয়ের জীবনে এমন একটা জীবন সঙ্গী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। যে মেয়ে ওনাকে স্বামী হিসেবে পাবে তার কপালের কথা চিন্তা করে তো আমার হিংসা হচ্ছে। কি ব্যাপার দেওরা, চলে আসলে যে, মোবাইল কোথায়? ভাবি, আমি খুঁজে পাইনি আপনার মোবাইল। তা পাওনি বুঝলাম, কিন্তু তুমি হাঁপাচ্ছ কেন? মনে হচ্ছে হাঁপানি রোগ হয়ে গেছে আমার। আম্মু, তুমি থাকো এখানে, বেড়ানো শেষ হলে আমাকে ফোন দিও, তোমাকে এসে নিয়ে যাব। এখন আমি যাচ্ছি। ছেলেটার কি হলো, এভাবে হাঁপাতে হাঁপাতে চলে গেল কেন? জানি না আন্টি, মনে হয় কোনো কিছু দেখে ভয় পেয়েছে। হয়তো এটাই হবে। ছেলে আমার অনেক ভীতু টাইপের। বিদেশের মাটিতে থেকে এতটা ভদ্র হয়েছে ছেলেটা, মাঝে মাঝে আমারই বিশ্বাস হয় না। বিশ্বাস করতে শিখো খালামণি, কারণ ভাই আমার ওয়ান পিস। অনেক ভয় লাগে রে বাবা, দেশের বাতাস লেগে যেন খারাপ না হয়ে যায়। বিয়ে করে দাও খালামণি, তাহলে আর চিন্তা থাকবে না। এত তাড়াতাড়ি মেয়ে খুঁজে পাবো কোথায়? আমাকে তোমার চোখে পড়ে না ফুপ্পি, আমি কি ভালো মেয়ে নই? দূর পাগলি, তোর মতো লক্ষ্মী মেয়ে আর আছে নাকি? তাহলে বিয়েটা আমার সাথেই হয়ে যাক, কি বলো সুগা ডে? দেখ বোন, আমি এখন বিয়ে করে ফেলেছি, বউ আছে আমার। এসব নামে ডাকলে বউ আমারে রেখে চলে যাবে। প্লিজ আমার সংসারটা ভাঙিস না। গায়া খ্যাত, আমি তোমার মতো বিবাহিত পুরুষের দিকে কেন নজর দিব? আমি তো জঙ্কুক দিকে লাভ করি আর ওকে বিয়ে করব। ফুপ্পি, তুমি কিন্তু না করতে পারবে না। আমার তো কোনো সমস্যা নেই, জঙ্কুক রাজি আছে কিনা জিজ্ঞাসা করে দেখি। খালামণি, শাশুড়িমা ডাকছে আপনাকে। তোরা কথা বল, আমি আসছি। ওকে ফুপ্পি। তুই হঠাৎ জঙ্কুকের পেছনে কেন পড়লি? ও নো গায়া খ্যাত, কে জানতো সেই দিনের পিছুটা এত সুন্দর হয়ে যাবে। কত সুন্দর করে কথা বলে, আমি যে কোনো মূল্যেই ওকে চাই। জঙ্কুক যদি রাজি থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা, আমি ফুপ্পির কাছে যাচ্ছি। কিছুক্ষণ পর তে নিচে নামে। জিমিন, কথাকে দেখছি না তো, ও কোথায়? মনে হয় ছাদে খেলছে। আপু, জঙ্কুক ছেলেটা কেমন রে? ওর মতো ছেলে আমি দুইটা দেখিনি। তুই হঠাৎ ওর কথা কেন জিজ্ঞাসা করছিস? আপু, কাউকে কিছু বলিস না, আমার না ওকে খুব ভালো লাগে। বলিস কি, কবে থেকে? এরপর জঙ্কুকের সাথে তের কিভাবে পরিচয় হয়েছিল সেটা বলে। এই ছেলে যে কি রে, সে কে জানে। সব মেয়েরা দেখেই ফিদা হয়ে যায়। কিছু একটা কর না আপু। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। সুগা, একটু এদিকে আসো তো। বলো কি দরকার? জঙ্কুককে ফোন করে বলো আসতে। এই বউ, আমি থাকতে তুমি অন্য ছেলেকে খুঁজো কেন? তুমি পুরনো হয়ে গেছো তাই। সোনা নাকি বাঁকা হলে দাম কমে না বউ। মজা করো না সুগা, ওকে ডাকো। কারণ ছাড়া কেন ডাকবো শুনি? দুলা ভাই, আমি বলেছি ডাকতে। তাহলে তো ডাকা লাগবেই। এরপর সুগা ফোন করে জঙ্কুকে বাড়িতে আসতে বলে। জঙ্কুক আসতে না চাইলে সুগা কি জানি বলে। এরপর জঙ্কুক 1 ঘন্টার মধ্যে চলে আসে। তুমি ঠিক আছো তো আম্মু? আমার আবার কি হবে, ঠিকই তো আছি। তবে ভাইয়া যে বললো। সরি ভাই, ভালো কথায় তো আসতে রাজি হসনি, তাই একটু। এটা তোমার থেকে আশা করিনি ভাইয়া। আচ্ছা, কি বলছি আমি? আম্মুর শরীর ভালো না, এটাই তো। আমি কি তোরা একবারও বলছি যে তোর আম্মুর শরীর ভালো না? তাহলে কি খালামণির কিছু হয়েছে? তুই কি ডাক্তার নাকি? এত খোঁজ খবর নিচ্ছিস কেন? তো কি করব? এই বাড়িতে সময় কাটানোর মতো কিছুই তো নেই। আমার সাথে চল, তোকে সময় কাটানোর জায়গাতে নিয়ে যাই। সুগা জঙ্কুককে নিয়ে বাড়ি থেকে একটা দূরে সুন্দর একটা জায়গাতে নিয়ে যায়। সেখানে তে হাতে কিছু একটা নিয়ে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। ভাইয়া, কোথায় নিয়ে এলে? আই লাভ ইউ জঙ্কুক। মানে? আমি তোমাকে ভালোবাসি। কি বললে তুমি? 1 4 3। তুমি কি পাগল? ইয়েস, জাস্ট ফর ইউ। বাট হোয়াই? জানি না। ভাইয়া কোথায় গেল? ওনার কাছে তাই চলে গেছে। এই কি, আপনার হাত পা কাঁপছে কেন? লাইফে ফার্স্ট টাইম কোনো মেয়ে আমাকে প্রপোজ করছে, তাই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এটা কিন্তু মানতে পারলাম না। এমন কোনো মেয়ে নেই যে আপনাকে দেখে ক্রাশ খায়নি, আর আপনি বলছেন কেউ বলেনি। ক্রাশ খেত, কিন্তু কেউ এত সাহস নিয়ে বলতে পারেনি। তাহলে আমি কি পেতে পারি আপনার মনে বসবাস করার অনুমতি? সরি বলে জঙ্কুক চলে যায়। আর তে হাতে ফুল নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সুগার জীবন আসে। কি ব্যাপার শালিকা, ফুল তোমার হাতে কেন? ও নেয়নি? আমি মনে হয় দেখতে সুন্দর না দুলা ভাই? আরে শালিকা, দৌড়ে চলে গেলে কি করে হবে? পুরো কথাটা তো শুনে যাও। কষ্ট পেয়েছে মেয়েটা, দেখতে পাওনি? এখানে আমার দোষ কোথায়? চিনতে পারছো কেন? তুমি আমাকে এরকম ভাবে প্রপোজ করতে পারলে না? ঢ্যাং ঢ্যাং করে শুধু বিয়ে করে নিয়ে এসেছে। কেন ময়না পাখি, তোমাকে আমি কম ভালোবাসি নাকি যে অভিযোগ করছো? কমই তো মনে হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। মায়ের বাবুর থেকে বাবু চাই, তাই তো? চিন্তা করো না, রাতে পেয়ে যাবা। জিমিন আর কিছু বললো না, লজ্জা পেয়ে চলে আসলো। রাত 3টা বাজে, এখনো তে কান্না করছে। জঙ্কুক তাকে এভাবে ফিরিয়ে দেবে সেটা ভাবতেও পারেনি। হঠাৎ করে বারান্দায় তাকাতেই দেখে কেউ একজন তার রুমে আসছে। রুমের লাইট অফ থাকায় বেশি একটা দেখা যাচ্ছিল না। বাহিরের আলোতে যতটুকু দেখতে পেল, একজন পুরুষ তার রুমে ঢুকেছে। হাতে মনে হয় অনেক কিছু আছে। তে নিজেকে বাঁচানোর জন্য একটা ফুলদানি হাতে নিয়ে দাঁড়ায়। প্লিজ ম্যাম, এটা দিয়ে মাথায় বাড়ি দিয়েন না, তাহলে যে অকালে বিধবা হয়ে যাবেন। আপনি এত রাতে আমার রুমে?
আপনাকে কিছু দেওয়ার ছিল, সেটা দিতে আসলাম। এত রাতে চোরের মতো কেন দিতে হবে? কারণ আমি যে চোরের মতো কারো মন চুরি করে ফেলেছি। আপনি কি আমাকে আপনার মনে জেলখানাতে ফিকে মেরে ফেলে দিবেন ম্যাম? মানে? আই লাভ ইউ ম্যাম। কি বললেন? আমি আপনাকে ভালোবাসি ম্যাম। কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। 143 ম্যাম। আমাকে কপি করছেন? জি, আপনার থেকেই তো শিখেছি। কিন্তু শুধু ফুলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আরো কিছু অ্যাড করেছি। কি অ্যাড করেছেন? যে অনেকগুলো চকলেট, ফুল, শাড়ি, চুড়ি, ডায়মন্ডের রিং সহ আরো ছোট বড় অনেক কিছু নিয়ে এসেছে। তাই অবাক হয়ে দেখছে জিনিসগুলো। সে তো এত কিছু কল্পনাও করেনি। ম্যাম, সেই প্রথম দিন থেকে আপনাকে মেসেজ করেই যাচ্ছি, আপনি কোনো সাড়া দেননি। তাই একটু অভিমান হয়েছিল, তাই তখন সরি বলে চলে এসেছিলাম। ওইভাবে চলে আসার জন্য সরি ম্যাম। কখনো আমার জন্য আপনাকে আর কাঁদতে হবে না, প্রমিস। সরি ম্যাম, আমি বুঝতে পারিনি রাতের বেলা আপনার রুমে আসাতে আপনি রাগ করেছেন, তাই না? হ্যাঁ, অনেক রাগ করেছি। আরো আগে আসেননি কেন? কি করলে আমার ম্যামের রাগ কমবে? জানি না। সরি ম্যাম, এটা ছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। বলে জঙ্কুক তার গালে একটা কিস করে দরজা দিয়ে বের হয়ে যায়, আর এটা লিসা দেখে ফেলে। ও মাই গড, কায়াক্ষে! তার মানে গুগু আগেই ফাঁদে পড়ে গেছে। কিছু তো একটা করা লাগবেই আমাকে। পরের দিন সকালবেলা নামজেন ওনার সাথে করে দুজন মানুষকে নিয়ে সেলিনার বাড়িতে আসে। সুগার বিয়েটা হঠাৎ করে হয়ে যাওয়াতে কাউকে কিছু বলতে পারেনি, তাই নিজের বাড়িতেই আত্মীয় স্বজনকে নিয়ে অনুষ্ঠান করছে সেলিনা। দেখো জিনু, দেখো, আমার বন্ধু তার মেয়েকে নিয়ে এসেছে। তুমি না ওর মেয়েকে দেখতে চেয়েছিলে? কখন এসেছেন আপনি? কেমন আছেন ভাবি? জি ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? মা মরা মেয়েকে নিয়ে আর কেমন থাকবো বলেন? আমি আছি তো। মায়ের আদর পুরোপুরি দিতে না পারলেও কিছু তো দিতে পারবো। ওর বয়স কত এখন? এই তো ভাবি 16। এখনো তো অনেক ছোট। আন্টি, জঙ্কুক কোথায়? মেয়েটার কথায় যেন জিন একটু অসন্তুষ্টই হলো। মুখে বিরক্তির ছাপ নিয়ে বলল, জঙ্কুক এখন তোমার ভাই হয়। তাছাড়া ও তোমার থেকে অনেক বড়। নাম ধরে ডাকাটা কোনো ভদ্রতার মাঝে পড়ে না। পাপা, এই বুড়ি আন্টি কেন জঙ্কুকে আমার ভাই বললো? মামুনি, উনি তোমার গুরুজন, এইভাবে কথা বলো না। প্লিজ পাপা, জঙ্কুককে এনে দাও প্লিজ। জঙ্কুকের বাবা, আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু রুমে আসুন। কি ব্যাপার ভাইজান, ভাবি চলে গেল কেন? রাগ করলো নাকি আবার? তেমন কিছু না, হয়তো দরকারি কোনো কথা বলবে তাই ডাকছে। আপনি যারা মামুনিকে নিয়ে বসেন, আমি এখনই আসছি। এরপর নামজন জিনকে মানানোর জন্য রুমে যায়। দরজা তো দেখছি খোলাই আছে, তারপরে একটু জিজ্ঞাসা করেনি ভেতরে আসবো জঙ্কুক দি? কোনো বিশেষ দরকার আছে? হ্যাঁ, তোমাকে দরকার। কি দরকার বলো। ওয়েট, একটা কল এসেছে, 5 মিনিটের মধ্যেই আমি আসছি। লিসা ফোনে কথা বলতে বলতে চলে যায়। এর মাঝে ইয়োনো জঙ্কুকের রুমে আসে। হোয়াট ব্যাপার ব্রো? ইয়োনো ভাইয়া, তুমি তো লিসাকে অনেক ভালোবাসো তাই না? ইয়েস ব্রো, পুরো পৃথিবী নাও আমি লিসা বেবিকে হাউ মাচ লাভ করি। তুমি ওকে বিয়ে করতে চাও না? ইয়েস, হোয়াই নট। তাহলে এই রুমে লাইট অফ করে বসে থাকো। এখানে যা হবে তুমি শুধু একটাই কথা বলবে, আমি লিসাকে বিয়ে করতে চাই। ওকে মাই ব্রো, অল দ্য বেস্ট। জঙ্কুক ইয়োনোকে নিজের রুমে রেখে চলে যায়। কিছুক্ষণ পর লিসা জঙ্কুকের রুম থেকে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। সাথে সাথে বাড়িতে থাকা লোকজন জঙ্কুকের রুমের সামনে আসে। ও মাই গড, সবাই দেখুন আপনাদের ভদ্র ছেলে আমার কি হাল করেছে। লিসা ফোনে কথা বলার নাম করে 5 মিনিট সময় নিয়ে ছিঁড়া জামা পরে আসে। ছি জিনু ছি, এইসব দেখানোর জন্য আমাকে এখানে নিয়ে এসেছো? আমার বিশ্বাস হচ্ছে না, জঙ্কুক এটা কখনই করতে পারে না। তাহলে কি তোমার ভাইয়ের মেয়ে মিথ্যে কথা বলছে? এটা তো জঙ্কুকেরই রুম। আঙ্কেল, রুমে কি আছে আগে সেটা দেখা উচিত। দেখা লাগবে না, সবই তোমাদের পরিকল্পনা ছিল আগে থেকে। নিজেদের মাঝেই আমার ছেলেকে আটকে রাখতে চাও তোমরা। আগে চলুন না দেখি রুমে কে আছে। এই মেয়ে রুমে যে ছেলেটা আছে, তুমি কি তাকে বিয়ে করতে চাও? জি আঙ্কেল। ওকে, আমি দেখছি। এরপর নামজন আর সুগা রুমের ভেতরে গিয়ে লাইট জ্বালিয়ে দেখে ইয়োনো ফোনে গেম খেলছে। এ কি ইউনো, তুমি এখানে? ও মাই ফাদারের ব্রাদার, বাবা মায়ের কাম করতে লেট হবে বলেছে, তাই আমি তাড়াতাড়ি সুগা ভাইয়ের রুমে চলে এসেছি। লিসা কি বলছে এইসব? তুমি নাকি? ইয়েস আঙ্কেল, আমি লিসা বেবিকে বিয়ে করতে চাই। ওকে, আমি ব্যবস্থা করছি। নামজন বের হয়ে আসার পর সুগা ইয়োনোকে জড়িয়ে ধরে বলে, একদম সঠিক সময় এসেছিস ভাই। যাওয়ার সময় দেখা করিস, লাড্ডু খাওয়াবো তোকে। শোনো মামুনি, তোমার ইজ্জতকে অসম্মান করেছে যে, তার সাথেই তোমার বিয়ে দেওয়া হবে। আপনাদের উপকার আমি কখনো ভুলবো না আঙ্কেল। আমাকে ছাড়া কার বিয়ে দেওয়া হচ্ছে এখানে? এই কি তুমি এখানে? তাহলে রুমে কে? প্লিজ বেবি, আমি ইয়োনো। এই হারামি, তুই এখানে কেন? ইউ যেখানে আমি সেখানে। চুপ থাক হারামি, তুই রুমে কখন আসলি? আমার ভাইকে সম্মান দিতে শিখো লিসা ভাবি। হতে চেয়েছিলাম বউ, হয়ে গেলাম ভাবি। ও নো, এই জাঙ্কুক দি কত হারামি।
তো এভাবে লিসা আর ইয়নের বিয়েটা হয়ে যায়। বেচারি লিসা জঙ্কুকের মুখ কালা করতে গিয়ে নিজেরই মুখ কালা করে ফেলেছে। কেটে গেল কয়েকটা মাস, টেকুকের ভালোবাসা জমে ক্ষীর হয়ে গেছে। এক কথায় একে অপরকে ছাড়া কেউ এক সেকেন্ডও থাকতে পারে না। কিন্তু এই ব্যাপারটা নামজনের ভালো লাগে না। উনি তাকে নিজের ছেলের সাথে একদমই সহ্য করতে পারে না, কারণ ওনার বন্ধুর মেয়েকে ছেলের বউ বানাবে বলে কথা দিয়েছে। একদিন বিকেলবেলা নামজন থেকে ফোন দেয়। কে বলছেন আপনি? প্রথমে সালাম দিতে হয়, এইটুকু শিক্ষা কি তোমার পরিবার দেয়নি? আপনি কি তা আমি জানি না, কিন্তু অন্যের পরিবারের শিক্ষা নিয়ে কথা বলার আপনি কি? আমি জঙ্কুকের বাবার নামজন। সরি আঙ্কেল, আমি বুঝতে পারিনি। যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে, এখন সরি বলে কোনো লাভ নেই। শোনো, তোমার সাথে মিষ্টি আলাপ করার জন্য আমি ফোন করিনি। কোনো দরকার ছিল? আমার ছেলে জীবন থেকে সরে যাও, এর জন্য যত টাকা লাগবে আমি দিব। টাকা দিয়ে কি ভালোবাসা কিনা যায়? যায় যায়, তোমাদের কাছে বড়লোক বাপের ছেলে মানেই টাকার খনি। আপনি কি বলতে চাচ্ছেন? তুমি যে টাকার জন্য আমার ছেলেকে ফাঁসিয়েছো তার 3 গুণ আমি দিব। বিনিময়ে ওকে ছেড়ে দূরে চলে যাবে, না হয় বাঁকা রাস্তা খুঁজবো আমি। আপনার যা ইচ্ছা তাই করুন, আমি জঙ্কুককে কোনোদিনও ছাড়বো না। ওকে, কয়েক মুহূর্তেই বাঁকা রাস্তার খবর পাবে তুমি। বাই। একটু পর তে জঙ্কুকে ফোন দেয়। জঙ্কুক কোথায় তুমি? আমি বাবার অফিসে এসেছি, কোনো দরকার আছে? না, তেমন কোনো দরকার নেই, একবারও ফোন দাওনি আজ তাই। বুঝতে পেরেছি, পাগলিটা মিস করছে আমাকে। অনেক। আচ্ছা, কিছুক্ষণ পর আমি আসছি। ওকে। তে ফোন রাখার পর সাথে সাথে আরেকটা কল আসে। বোনের ভালো চাইলে যা বলছি তাই করো মামুনি, না হলে তোমার কথা নামের বোন ব্যথা দিয়ে উপরে চলে যাবে। মানে? তুমি তো দেখছি একটা বাচ্চা মেয়ে, সহজ ইঙ্গিত বুঝো না। ফালতু কথা বলবি না হারামি কোথাকার। আমার বোনের কোনো ক্ষতি হলে তোর ঠিকানা পাল্টে দিব আমি। ভয় পেয়েছি মামুনি, এখন সময় নষ্ট না করে যা বলছি তা করো। আর হ্যাঁ, একটা ভিডিও পাঠিয়েছি, একটু কষ্ট করে দেখে নিও কেমন। বলে বেগম ফোন কেটে দেয়। তে ভিডিওটা অন করতেই অবাক হয়ে যায়। তার ছোট বোন কথাকে ফুটন্ত গরম পানির কয়েক হাত উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। তাই সাথে সাথে যে নম্বরে কল এসেছিল সেই নাম্বারটা দিয়ে কল দেয়, কিন্তু এবার ফোনের ওই পাশ থেকে কোনো সাড়া শব্দ আসে না। তে ফোনের স্ক্রিনে তাকাতেই দেখতে পায় লম্বা একটা মেসেজ। মেসেজটা পড়ে তে বলল, অসম্ভব, উনি নিজের ছেলের এত বড় ক্ষতি বাবা হয়ে কিভাবে করতে পারে? তের কাছে আরেকটা ফোন আসে। কি হলো মামুনি, এখনো কিছু করছো না কেন? আমরা কিন্তু বেশি সময় নিব না। তে নিজের বোনকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে বেগমের কথাগুলো মেনে নেয়। সরি জঙ্কুক, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে কিছু জানাতে পারলাম না। কথার কিডন্যাপের ব্যাপারটা এখনো বাড়ির কেউ জানে না। জঙ্কুক নিজের কাজ শেষ করে তের বাড়িতে আসে। ওরে মা রে, কেডারি দরজার মধ্যে ঠক ঠক করে, তোর বাপের টেহাটি দিয়া দরজা লাগাইছে নাকি? ইয়ঞ্জন কথাগুলো বলে দরজা খুলে জঙ্কুকে দেখতে পায়, আর সাথে সাথে গলার আওয়াজ অন্যরকম হয়ে যায়। ওরে মা রে, সময় বাবা, তুমি এই অবেলা কি লেগে আইছো? না হওয়া শাশুড়ি মা সালাম নিবেন, বউ আমায় মিস করছে তাই চলে এসেছি। আরে বাবা, তুমি একটু খানা লইয়া বাইরে দাঁড়ায় রইছো কি লেগে? ভিতরে আইও। বাহিরের মানুষকে বাহিরেই থাকতে দাও আম্মু। তের কথা শুনে জঙ্কুক আর ইয়ঞ্জন সিঁড়ির দিকে তাকায়। শুনি, তুই বাইরের মানুষ, ভুলে যেও না আম্মু, এটা আমার বাবার বাড়ি। একটা শট করে দিয়ে তো দাঁত ফালাই দিমু, শুনলি কোথাকার। এত লোভ ভালো না আম্মু, তোমার লোভের কারণে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। কিভাবে কথা বলছো মায়ের সাথে? তুমি আমাদের মাঝে কথা বলার কে? বাইরে থেকে এসেছো, বাইরে চলে যাও। কি হয়েছে তোমার, এমন করছো কেন? ভালো ভালো বের হয়ে যান বলছি, না হলে অপমান করে বের করে দিব। জঙ্কুক বুঝতে পারে তে কোনো কারণে রেগে আছে, তাই কথা না বাড়িয়ে নিজের বাড়িতে চলে আসে। বিকেলবেলা সুগা জঙ্কুকে ফোন করে। কি রে ভাই, হয়েছেটা কি? তে কিছু না, আমাকে একা থাকতে দে। শোন তে। সুগার পুরো কথা না শুনে জঙ্কুক ফোন কেটে দেয়। ওই দিনের পর গ্রামের বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে চলে আসে তে। জঙ্কুক অনেকবার জিমিনের কাছ থেকে গ্রামের ঠিকানাটা চেয়েছে, কিন্তু জিমিন বা সুগা কেউ দেয়নি, কারণ সেদিন সুগা ফোন করে জঙ্কুককে তের চলে যাওয়ার কথাটাই বলতে চেয়েছিল। কেটে গেল 2 বছর। জঙ্কুক আর আগের মতো নেই, অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। জঙ্কুকের বাবা নামজুন ওনার বন্ধুর মেয়েকে বিয়ে করার জন্য অনেক প্যারা দিয়েছিল, কিন্তু জঙ্কুক সেই মেয়েকে বিয়ে করতে রাজি হয়নি। জঙ্কুকের বেপরোয়া চলাফেরা দেখে নামজুন বলতে বাধ্য হয় ওনার জন্য নাকি তে জঙ্কুককে ছেড়ে চলে গেছে। এর বেশি কিছু আর বলে না। সেদিনের পর থেকে জঙ্কুক বাবাকে আগের মতো সম্মান দেয় না, এড়িয়ে চলে। হঠাৎ একদিন জঙ্কুকের কাছে অচেনা এক নাম্বার থেকে মেসেজ আসে। তে নাকি জঙ্কুকের থেকেও অনেক বড় লোক একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছে। মেসেজটা দেখার সাথে সাথে জঙ্কুক কাকে যেন ফোন দেয়। আগের জঙ্কুক ভোলাবালা থাকলেও এখন এই জঙ্কুক কিছুটা সাইকো আর মাফিয়া টাইপের হয়ে গেছে, যার কাছে কোনো জিনিস পছন্দ হওয়া মানে কেড়ে নেওয়া। জঙ্কুক তার লোকজন নিয়ে তের গ্রামের বাড়িতে কয়েকবার গিয়েছিল,
কিন্তু তাদের সেখানে পায়নি। অবশেষে কোনো এক অজানা মানুষের থেকে জানতে পারে তে এই শহরেই আছে। আর আজকে নাকি কোনো এক নামি দামি কমিউনিটি সেন্টারে তার বিয়ে হচ্ছে। বেশি টাকা থাকলে যা হয় আর কি। জঙ্কুক 2 থেকে 300 জন মানুষ নিয়ে উপস্থিত হয় সেই কমিউনিটি সেন্টারে। জঙ্কুককে দেখতে পেয়ে তের কলিজা একদম শুকিয়ে যায়। সে ভাবতে থাকে জঙ্কুক যদি তাকে জিজ্ঞাসা করে 2 বছর কোথায় ছিল, কেন তার সাথে বেমানি করেছে, তখন সে কি বলবে? 2 বছর আগে তে যে জঙ্কুককে দেখেছিল তার সাথে এই জঙ্কুকের কোনো মিল খুঁজে পাচ্ছে না। তাই ভয়টা একটু বেশিই পাচ্ছে। জঙ্কুক তাকে আরো ভয় দেখানোর জন্য বলল, যদি তোমার বাবা মাকে আর খুঁজে না পাওয়া যায় তাহলে কেমন হবে বলো তো? তার মনে পড়ে যায় 2 বছর আগে কেউ একজন তাকে এভাবেই ভয় দেখিয়েছিল তার ছোট বোনকে নিয়ে। এখন জঙ্কুকও সে একই কথা বলছে। আমার জীবনে এখন আর হারানোর মতো কিছুই নেই। আচ্ছা, পাওয়ার তো কিছু আছে তাই না? মানে? মানে একটু পরেই বোঝাচ্ছি। এখানে সাইন কর। মরে গেলেও করব না। তাহলে শালি তুই মর। এই বলে জঙ্কুক তের মাথায় গুলি ধরে। কি ভেবেছেন আপনি আমার মাথায় গুলি ধরলেই আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব? কখনোই না। দুষ্টু রমণী, তুই এক লাইন বেশি বুঝিস। তোকে আমি মারবো না তো। ওই যে বুড়া বুড়িকে দেখছিস, মানে তোর বাবা মা, ওদের মাথার খুলিটাই আমি এখন উড়িয়ে দিব। আমার বাবা আমাকে কিছু করবেন না, আপনি কি চান বলুন। তোকে হাঙ্গা করতে চাই, হাঙ্গা। ছি, কি অশ্লীল কথা। মুখ দিয়ে কি বিয়ে শব্দটা বের হয় না? না হয় না, আরো অশ্লীল কথা শিখেছি, শুনবি? আপনার মতো অশ্লীল লোকের মুখ থেকে কোনো কিছু শুনতে চাই না আমি। আমাদের ছেড়ে দিন। এই একটা জিনিসই আমি এখন পারি না। তাহলে 2 বছর আগে ছেড়ে দিয়েছিলেন কেন? শালি এক থাপ্পড় মেরে চাপা দাঁত ফেলে দেবো। ওই দিন তুই আমাকে ফেলে চলে গিয়েছিলি, আমি না। কাপুরুষের মতো গর্তে লুকিয়েছিলেন কেন? খুঁজতে পারলেন না আমাকে? শালি, তুই তো বলদের মতো অন্যের কথা শুনে 12 ঘাটের পানি খেয়ে বেরিয়েছিস। এই অসভ্য লোক, আর একটাও বাজে কথা বলবেন না আপনার এই মুখ দিয়ে। 100 বার বলবো, 1000 বার বলবো, কি করবি তুই? থাপ্পড় মেরে মুখের আকৃতি বদলে দিব। তোর মুখের আকৃতি আমি বদলে দেবো, শালি। সাইনটা কর। করব না। বান্টু, দাঁড়িয়ে আছিস কেন? বুড়া বুড়ির খুলিটা উড়িয়ে দে। না, আমি সাইন করছি। কারো খুলি উড়ানো লাগবে না। এরপর জঙ্কুক বিয়ে করে তেকে রেখে বাড়িতে আসার পথে অ্যাক্সিডেন্ট করে। জঙ্কুকের এই অ্যাক্সিডেন্টটা বেগম করায়। ঘটনাস্থলে বেগমের মেয়ে জঙ্কুককে হসপিটালে নিয়ে যায়। বলতে গেলে 2 বাবা মেয়ে মিলে প্ল্যানটা করেছিল। প্রায় 1 মাস হসপিটালে থাকার পর জঙ্কুক জানতে পারে তে আবারও পালিয়ে গেছে। কিন্তু এবার জঙ্কুকের ক্ষমতা বেশি থাকায় তে বেশি দিন পালিয়ে থাকতে পারেনি। জঙ্কুক তাকে ধরে নিয়ে আসে। পাপা, 2 বাবা ছেলে মিলে আমার গালে থাপ্পড় দিয়েছে। তোমাকে কত করে বলেছি মামুনি, কাজ করতে চাইলে নিজের বাপের অফিসে করো, অন্যের অফিসে গিয়ে চামচাগিরি করার দরকার নেই। পাপা, আমি ওখানে চামচাগিরি করতে যাই না কিসের জন্য যাই সেটা তুমি ভালো করেই জানো। বয়স আমার অল্প হতে পারে, কিন্তু ভালোবাসাটা আমার অনেক বড়। আমি যে কোনো মূল্যে জঙ্কুককে চাই পাপা। কেটে গেল কয়েক মাস। তে প্রতিদিন রাতেই বাড়ি থেকে কিছু না কিছু একটা জিনিস ওই লোকটাকে দিয়ে আসতো। প্রথমবার লিসা দেখেছিল, সেটাকে কোনোভাবে মাটি চাপা দিতে পারলেও আজকে সরাসরি জঙ্কুকের সামনে ধরা পড়ে যায়। ওই হারামজাদা কে ছিল? কোথায় কোন হারামজাদা? নাটক করিস না শালি, বল ওই হারামজাদাটা কে ছিল? আপনি যেহেতু বলেছেন হারামজাদা ছিল, তার মানে হারামজাদাই ছিল। সেটা তো আমি জানি, কিন্তু ওর নাম কি? তুই ওকে কিভাবে চিনিস? ওর সাথে তোর কিসের সম্পর্ক? আর প্রতি রাতে আমার বাড়ি থেকে ওকে কি দেস? ভালোবাসা দেই, ভালোবাসা। শান্তি হয়েছে আপনার, এখন যান ঘুমান। শালি, তুই ভাঙবি কিন্তু মচকাবি না। তোর এত তেজ আমার ভালো লাগে না, বুঝিস না কেন? নিজের ঘাড়ে করে আগুন নিয়ে এসেছেন, আপনাকে তো তাপ সহ্য করতেই হবে। শালি, তুই বলবি না তো কে ছিল ওইটা? না, বলবো না। ঠিক আছে, আমি নিজেই খুঁজে নেব। যদি উল্টাপাল্টা কিছু পাই তাহলে তোর এই সুন্দর চেহারাটা আর সুন্দর থাকবে না, মনে রাখিস। কেন, আপনি আমার চেহারা নিয়ে কি করবেন? শালি, তুই বেশি কথা বলিস। রুমে আয়। সকালবেলা জঙ্কুক তের আগে ঘুম থেকে উঠে এক বালতি ঠান্ডা পানি এনে তের গায়ে ঢেলে দেয়। তে ঘুম থেকে উঠে চোখ বন্ধ অবস্থাতেই বলল, এই, কে আমার শরীরে ঠান্ডা পানি দিলি? অশুভ লোক কোথাকার, তোর ঘরে কি মা বোন নেই? মা বোন বউ সবই আছে, কিন্তু অত্যাচার করার মতো কেউ নেই। ঘুম থেকে ওঠ, তোকে এখানে নবাবজাদের মতো ঘুমানোর জন্য আনিনি। তাহলে কি করতে এনেছেন? আমার চেহারা ধুয়ে পানি খাওয়ার জন্য? শালি, সারাদিন আমার মুখ খারাপ বলে বেড়াস। তোর নিজেরই তো কথাবার্তা ভালো না, আর খেলে তোকে খাবো। তোর চেহারা দিয়ে পানি কেন খাবো? দুষ্ট রমণী কোথাকার, যা গিয়ে নাস্তা বানা। পারবো না। পারবি না তো? ঠিক আছে, তোকে আমি পারাচ্ছি। এই বলে জঙ্কুক নিজের শার্টের বোতামে হাত দেয়। অমনিতে দৌড়ে রান্নাঘরের দিকে চলে যায়। একি, তুমি ভেজা কাপড় নিয়ে এখানে এসেছো কেন? লজ্জা শরম খেয়ে বসে আছো নাকি? যাও গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আসো। আপনার ছেলে আমাকে চেঞ্জ করার সুযোগই দেয়নি, ভয় দেখিয়ে রান্না করতে পাঠিয়ে দিয়েছে। তুমি আবার কথা বলছো কেন? যাও তাড়াতাড়ি। যাচ্ছি তো, উপরে ছেলে ধমক দিচ্ছে আর নিচে মা। আমি এখন কোথায় যাব? তখনই উপর থেকে জঙ্কুকের ডাক আসে। শাশুড়ির বাচ্চা, তোরা তো সময় লাগছে কেন? তাড়াতাড়ি নাস্তা নিয়ে আয়। এই হিটলারের নাতি কখন কি নামে ডাকে বুঝি না। শাশুড়ির বাচ্চা আবার কেমন ডাক? মানুষ শুনলে তো বলবে আমি ওনার শাশুড়ি হই। তে দেরি হচ্ছে দেখে জঙ্কুক নিচে এসে তাকে কোলে করে রুমে নিয়ে যায়।
সমস্যা কি? আপনারা এমন করছেন কেন? জঙ্কুক কিছু না বলে তেকে নিয়ে ওয়াশরুমে যায়। বেশ কিছুক্ষণ পর আবারও তেকে কোলে করে নিয়ে বের হয়। আজকে বিকেলে সুন্দর করে সেজে রেডি থেকো। কেন, আমাকে বিক্রি করে দিবেন নাকি বিদেশিদের কাছে? শালিকন হানের, ভালো একটা কথা বললাম, এখানেও তেরামি। তোকে দিয়ে যাত্রাপালায় নাচ গান করালেও আমার শান্তি হবে না। সেটা আপনার না হতেই পারে, কারণ আপনি তো আর আগের জঙ্কুক নেই। কেন? আগের জঙ্কুক থাকলে কি বলদ বানাতে সুবিধা হতো নাকি তোর? যে নিজেকে নিজেই বলদ ভাবে তাকে আর কি বলদ বানাবো? শালি মুখটা বন্ধ করবি নাকি মুখের মধ্যে তেলাপোকা ছেড়ে দেব? ইয়াকথু! ওই দেখো শালি করে কি। তুই এত তাড়াতাড়ি বমি করছিস কেন? মানুষ জানতে পারলে তো আমার গলায় জুতার মালা দিবে। এটারই তো যোগ্য আপনি। ওরে শাশুড়ির বাচ্চা রে, তোরে তো আমি। তখনই তের গায়ে একটা তেলাপোকা উড়ে এসে বসে। তে লাফাতে লাফাতে জঙ্কুকের কোলে উঠে বলে, শয়তান তেলাপোকার বাচ্চা, তোর বাপের জ্বালাই তো বাঁচি না, আবার তুইও জ্বালাতে এসেছিস, ধ্বংস হয়ে যাবি বদমাইশের পোলাপান। শালি তার ছিঁড়া কানিকন হানের, তোর চোখের মধ্যে কি ছানি পড়েছে নাকি? তেলাপোকারে আমার বাচ্চা বানাস? আমার তেজ এতটাও দুর্বল না যে তেলাপোকা হবে। আরে ভাই, এখানেও বেড়াগিরি দেখানো লাগবে নাকি? দেখছেন না ভয় পাচ্ছি? তোরে কি শুধু শুধু শালি বলি? তুই আমারে ভাই বলিস কোন কেলে? তোরে কি 10 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করেছি ভাই টাকার জন্য? সামান্য 10 লাখ টাকা দিয়েছেন বলেই ভাই ডাকি, যদি 10 কোটি টাকা দিতেন তাহলে না হয় জামাই ডাকতাম, জামাই। ওরে শালি, জীবনে 10 কোটি টাকা একসাথে কখনো দেখেছিস? আমার তো মনে হয় 10 টাকা নোটের ভান্ডালও একসাথে দেখিসনি জীবনে। শালি ফকিন্নি কোথাকার, আসছে 10 কোটি টাকা কাবিন নিতে। তুমি শালা এমন ভাব ধরছো যেন তুমি নিজে 10 কোটি টাকা একসাথে দেখেছো। দেখ, আজকে একটা ভালো কাজ করতে যাচ্ছি, মেজাজ আর গরম করিস না, তাহলে কিন্তু তোকে দিনের বেলাতেই আমার মেজাজের আগুনে পুড়িয়ে মারবো। আর আমি কি আপনাকে ছেড়ে দিব? একবার গায়ে হাত দিয়ে দেখুন না, আপনাকে আমি খুন করে ফেলবো। তুই কি শালি ভেবেছিস এখন আমি বলবো লিখবো তোমার হাতে আমি আমার মরণ? জীবনেও না। ওইসব বালের ডায়লগ আমি দিতে পারি না। রাগে জিদ্দে ক্ষোভে মিমে চুল ছিঁড়ে ফেলতে মন চায়। শুধু তুই কেন, তোর বাপও আমার চুল ছিঁড়তে পারবে না। আমার বাপকে নিয়ে কোনো আজেরা কথা বললে আমি কিন্তু। কি করবা জান? আবারও পালিয়ে গিয়ে কোনো ভুড়িওয়ালা ছাদে বাল ছাড়া বেটাকে বিয়ে করবা? ভুড়িওয়ালা বেটার সাথে বালছাল চুল না থাকলে কি হবে? মনে অনেক মায়া আর ভালোবাসা আছে। শালি, তোর আর কত ভালোবাসা লাগবো? তুই কি কোনোভাবে আমার এনার্জিকে দুর্বল বলতে চাইছিস? যাক, বুদ্ধি শুদ্ধির তাহলে একটু উন্নতি হয়েছে। এখন যান, গিয়ে মোবাইলের চার্জারটা নিজের শরীরে ফিট করে চার্জ করুন ব্যাটারির। চার্জ তো আমি করবোই জানেমান, তবে মোবাইলে চার্জার দিয়ে না, অন্য কিছু দিয়ে। একদিন জঙ্কুক অফিসে কাজ করছিল, তখনই ভোগম এসে বলে, কি ব্যাপার ভাতিজা? শুনলাম আজকাল তোমার বউ নাকি কোন বেটার সাথে রাত বিরাতে ফষ্টি নষ্টি করে। শালা বেগুনের বাচ্চা, আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। এই বলে জঙ্কুক বোগামকে টেনে হিঁচড়ে নিজের বাড়িতে নিয়ে আসে। শাশুড়ির বাচ্চা, কোথায় তুই? কি হয়েছে শ্বশুরের বাচ্চা? আমার সাথে এখন রসিকতা করবি না। এই হারামির বাচ্চা আমার জীবনটা একদম তেজপাতা বানিয়ে দিচ্ছে। কয়েকটা প্রশ্ন করব, সোজা উত্তর দিবি, একদম তেরামি করবি না। আমি কিন্তু এখন আমার মধ্যে নাই, অঘটন ঘটে যাবে। তে কখনো বোগামকে নিজের চোখে দেখেনি। বোগাম যা বলতো সব ফোনেই বলতো। আপনি জানোয়ারের মতো বাপের বয়সী লোকের কলার ধরে রেখেছেন কেন? ছাড়ুন। নিজের ভাতারের কলা ধরেছি বলে জ্বলছে? জঙ্কু! চিৎকার করবি না শালি। অস্বীকার করতে পারবি এই বুড়া শালার সাথে তুই পালিয়ে যাসনি? অস্বীকার করতে পারবি এই বুড়া শালাকে টাকার লোভে তুই ভালোবাসিসনি? অস্বীকার করতে পারবি এই বুড়া শালার বাড়িতে তোর ছোট বোনকে পাঠাসনি? বল। তুমি কি জ্ঞান শূন্য হয়ে গেছো নাকি জঙ্কু? কি বলছো এইসব? এই লোকটাকে তো আমি চিনিই না, আর আমার ছোট বোনের কথা এখানে আসছে কেন? কেন আসছে এখনই জানতে পারবি। ওই বান্টু, বুড়া হারামজাদারে নিয়ে আয়। এই কি আবল চাচা, আপনি এখানে? আপনাকে তো কাল রাতে। টাকা দিয়ে এসেছিলি তাই না? হ্যাঁ, না মানে জঙ্কু। তুই তো শালি শুধু টাকাতে সীমাবদ্ধ থাকিসনি, আমার আন্ডারওয়্যারটাও দিয়ে এসেছিস। এর জন্যই তো বলি আমার পার্সোনাল জিনিসগুলো উধাও হয়ে যায় কিভাবে। তে মা, আমারে মাফ করে দে। শোন, আজকে একটা সত্যি কথা কই, আমি তোর ছোট বোনের নামে কোনো কিছুই জানতাম না। আমি চোখে ভালো করে কোনো কিছু দেখিই না, সব দেশে বেগুন বেডার। ওই আমারে কইছে তোমার কাছে তোমার বোনের নাম কইয়া রাত বিরাইতে টেহা পয়সা জিনিসপত্র নিয়ে যাইতে। তার মানে এতদিন আপনি আমাকে শুধু শুধু ভয় দেখিয়েছেন? হ্যাঁ মা। জঙ্কুক, তুমি এখনো এই বুড়াটাকে জীবিত রেখেছো কেন? দিনের বেলায় আকাশে তারা বানিয়ে দাও একে। সেটা তো আমি দিবই, আগে এই শালা বেগুনের বাচ্চার হিসাবটা মিটিয়ে নেই। বিশ্বাস করো জঙ্কুক, এই হারামিকে আমি চিনি না। তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট করার জন্য এত কিছু করেছে। আমি জানতাম শালা বেগুনের বাচ্চা, সব তরকার সাজি। আফসোস, 2 বছর আগে যদি এগুলো জানতে পারতাম তাহলে এতটা নিষ্ঠুর হতাম না। চিন্তা করিস না শালা বেগুনের বাচ্চা, তোকে আমি এত সহজে ছেড়ে দেব না। বুইয়া খাটাস, তোর মতো 50 বছরের বুড়াকে আমি ভালোবাসি বলেছি, বিয়ে করতে বলেছি? আমার কি রুচির দুর্ভিক্ষ হয়েছিল রে যে তোর মতো একটা বুড়ার দামড়াকে বিয়ে করব? এই নেশালা থু। এই ম্যাম, শুধু শালা বেগুনের বাচ্চার মুখে থু দিলে হবে না,
ওর মেয়ের মুখেও দিতে হবে। ধরে এনেছি শালিকে। নিন। আমার সাথে থেকে ভালোই তো ডায়লগ শিখে গেছিস। কি রে বান্টু, আমার ফটোকপি হতে চাস নাকি? না স্যার, আপনার ফুল কপি হতে চাই, কারণ বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। এই জাঙ্কুক, বান্টু কি বলছে? ও তোমার ছেলে? 2 বছরে তোমার এত বড় ছেলেও হয়ে গেছে? তোর তো দেখছি চোখগুলো পুরাই গেছে। আমি যদি 2 বছর আগে ওর মাকে বিয়ে করেই থাকি, তাহলে ওর বয়স এখন 2 বছর হতো, কিন্তু ওর বয়সটা এখন 20-এর কাছাকাছি। ও আমার ছেলে হয় কিভাবে? কেন স্যার? পাতানো বাবা, আমার মা বলেছে আপনি আমার বাবা। এই জাঙ্কুক, সত্যি করে বলো, ওর মার সাথে তোমার কি চলে? দূর শালি, ওর মার সাথে আমার কোনো কিছুই চলে না, কারণ ওর মার বেঁচে নেই। আয় বাবা, বুকে আয়, এখন থেকে আমি তোর মা। 2 টাকার চেংড়ি, কয় আমি লেংড়ি। ছে। বান্টুর কথা শুনে সবাই হেসে ফেলে। এরই মাঝে আরেম পুলিশ নিয়ে আসে। পুলিশ বেগম আর তার মেয়েকে ধরে নিয়ে যায়। জঙ্কুক চাইলে বেগমকে মেরে ফেলতে পারতো, কিন্তু তার মা বলেছে শেষ বয়সে ছেলেকে জেলে দেখতে চায় না। তাছাড়া 2 বছর পর জঙ্কুক থেকে পেয়েছে, এখন কিছুতেই দূরে থাকা যাবে না। তাই সব দিক চিন্তা ভাবনা করে শেষ মুহূর্তে কোনো খুনাখুনি করেনি। দে লারা চিনি ছাড়া, জঙ্কুক মিয়া তুই সেরা। এটা আবার কেমন ডায়লগ ভাইয়া? তুই বুঝবি না, ছক্কাটা তো ভালোই মারছস। ছক্কা মেরেছে না ছাই, কতগুলো অশ্লীল কথা আর গালি শিখেছে, বদমাশ লোক একটা। এইতে আমি কিন্তু এখন ভালো হয়ে গেছি, বদমাশ বলো না তাহলে। তাহলে কি? সবার সামনে বদমাশি শুরু করে দেব। দেখেছেন, এই হচ্ছে জাঙ্কুকের আসল চেহারা, 1 নম্বরের হিটলার। তবে রে শালি দাঁড়া। সবকিছু জানাজানি হওয়ার পর জঙ্কুক আর তে দুজন দুজনের কাছে ক্ষমা চেয়ে ভালো হয়ে যায়। এমনকি জঙ্কুক তার বাবার কাছেও ক্ষমা চেয়ে নেয়। জঙ্কুক এখন আর আগের মতো অশ্লীল কথাবার্তা বলে না, গালাগালিও করে না। আগের মতো আলাবোলা টাইপের হয়ে গেছে। ভালোই কাটছে দিনগুলো। একদিন সকালবেলা। একই জাঙ্কুক, বিছানা ভিজে কেন? তোমার বাচ্চা কাচ্চা হিসু করে দিয়েছে। মিথ্যে কথা বলবে না জাঙ্কুক, তুমি নিজেই ইস্যু করেছো। পাগল হয়েছে নাকি? ওয়াশরুমে আমি যেতে পারি, বিছানা হিসু করা লাগে না। কে কোথায় আছো গো? দেখে যাও গো, আমার কপালে একটা মতিনা জামা পড়েছে গো। ই, এখন আবার কি হবে গো? এটা তুমি মানুষকে ডেকে জিজ্ঞাসা করছো কেন? লজ্জার ব্যাপার। আমি বলি শোনো, একটা ছেলে আর একটা মেয়ে হবে। তোমার মুখটা বন্ধ রাখতে পারো না? একটা ছেলে একটা মেয়ে হবে, যত সব ঢং। কেন তুমি চাও না ছোট্ট একটা জঙ্কুক আর ছোট্ট একটা তে আসুক? দামরা বুড়া জ্বালায় বাঁচি না, আবার ছোট জাঙ্কুক চাই। এই তে মুখ খারাপ করবে না। আমি যদি একবার আগের ফর্মে ফিরে যাই তাহলে কিন্তু ভালো হবে না। এত বড় বড় কথা না বলে বিছানা চাদরটা গিয়ে রোদে শুকাতে দাও, যাও। যে হুকুম মহারানী, আপনি চাইলে আমি মরতেও রাজি আছি। এটা আর কি এমন ব্যাপার? ততক্ষণ আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছো আমি চলে গেছি? আমি যাইনি। এই বরাবর হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।